তাহলে আমরা এখন শুরু করতেছি ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন। আমাদের আজকের আলোচনার দ্বিতীয় পার্ট এটা। তো এটা দিয়ে আমরা শুরু করতেছি ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন। ক্লিনিক্যাল ইনভেস্টিগেশন বলতে আমরা কিছুক্ষণ আগে কিছু ল্যাব পরীক্ষা দেখছিলাম, এখানে একটা লিস্ট দেখতেছিলাম যে পরীক্ষা নিরীক্ষার বিশাল একটা লিস্ট। সেই লিস্টগুলোরে আমরা পর্যায়ক্রমে একটার পরে একটা আলোচনা করব এখানে। তো এটা আমরা পরপর একটার পর একটা আলোচনা করে যাব আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো প্রয়োজন। আজকে আমরা আলোচনা শুরু করব হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। এটা দিয়ে আমরা আলোচনা শুরু করব। তো আমরা শুরু করতেছি আমাদের কমপ্লিট ব্লাড কাউন্টের যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো আসলে কিভাবে কি করা হবে সেই জিনিসগুলো দেখি। আমরা কি দেখব, কিভাবে কি পাবো। তো আমাদের প্রথম যে পরীক্ষাটা সেটা হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। সেটা পুরো নাম সংক্ষেপে আমরা সিবিসি আকারে চিনি এটাকে, সিবিসি, যার পুরো নাম হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট। আবার কোথাও কোথাও একে সিপি আকারেও দেখানো হয় কিংবা সিপি লেখা হয় কোনো কোনো জায়গায়, সেটাকে বলা হয় কমপ্লিট পিকচার। এখানে অফ ব্লাড এই শব্দটা উজ্জ্ব রয়েছে, কমপ্লিট পিকচার অফ ব্লাড এরকম হবে লেখাটা, কিন্তু সাধারণত সিপি এইভাবে লেখা হয় এবং এর অ্যাব্রিভিয়েশনে কমপ্লিট পিকচার এভাবে দেখা হয়। আমরা এবার দেখব যে সিবিসি এর মধ্যে আসলে কি কি আছে। আমরা সিবিসি পরীক্ষা করলে কি কি দেখতে পাবো এখানে, সেই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। তার মধ্যে আমাদের আছে আরবিসি। আরবিসি আছে রেড ব্লাড সেল অথবা রেড ব্লাড কর্পালস অথবা এরিথ্রোসাইট, যেটাই আমরা বলি না কেন একই শব্দ দ্বারা বোঝানো হয়। আমরা জানতে পারবো ডব্লিউবিসি অর্থাৎ হোয়াইট ব্লাড সেল বা হোয়াইট ব্লাড কর্পালস এর বিভিন্ন তথ্য সম্বন্ধে। হোয়াইট ব্লাডের মধ্যে আমাদের আছে টিসি, ডিসি অর্থাৎ টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্ট। তারপরে আমরা পাবো আরবিসির বিভিন্ন উপাদান যেমন ইএসআর, হিমোগ্লোবিন, এগুলো আমরা পাবো। আমরা এরপরে পাবো প্লাটিলেটস, তারপর পিসিভি, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, ব্লাড গ্রুপিং, বিটি, সিটি, সি ইসেনোফিল এক্সেট্রা। সেই জিনিসগুলো আমরা সাধারণত সিবিসি পরীক্ষা করলে এর মধ্যে এই জিনিসগুলো পাওয়া যায়, কিন্তু নর্মালি দেখা যায় যে আমাদের ল্যাব থেকে এতগুলো পরীক্ষা নিরীক্ষা দেওয়া মানে করে দেওয়া হয় না। এর কিছু মানে আছে, এটা অনেক সময় আমাদের চিকিৎসার ক্ষেত্রে এর সব কিছু একই সাথে আমাদের প্রয়োজন হয় না। আবার অনেক সময় রুগীদের আর্থিকভাবে তাদের বিষয়টাও দেখভালের জন্য, কারণ এতগুলো পরীক্ষা করতে গেলে অনেক পরিমাণ হিউজ পরিমাণ একটা খরচ আসবে, সেটাকেও কমায় আনার জন্য দেখা যায় যে নির্দিষ্ট কিছু পরীক্ষাকে আপনার সিবিসির মধ্যে ইনক্লুড করে বাকিগুলোকে আলাদা আলাদাভাবে দেখানো হয়। আবার আমরা চাইলে এই প্রত্যেকটা পরীক্ষাকেই আলাদা আলাদাভাবেও করাইতে পারি। শুধু আরবিসির পরীক্ষা করতে পারি, শুধু ডব্লিউবিসির করতে পারি। আবার যদি চাই ডব্লিউবিসির যে উপাদান টিসি, ডিসি এগুলোরে আলাদাভাবে করব, সেটাও আমরা করতে পারি। আমরা আরবিসি ইএসআর আলাদাভাবে করতে পারি, হিমোগ্লোবিনরে আলাদাভাবে করতে পারি, ব্লাড গ্রুপিং আলাদাভাবে করতে পারি। প্রত্যেকটাই আলাদা আলাদাভাবে করা যায়, আবার চাইলে একসাথেও করা যায়। আবার কখনো কখনো দেখা যায় ইনক্লুড করে দেওয়া হয়, ডক্টর সিবিসির মধ্যে কি কি চাচ্ছেন সেই বিষয়টা ইনক্লুড করে দেওয়া হয় যে আমাকে এই তথ্যগুলো দিতে হবে। তো ল্যাবের থেকে সাধারণত সেইভাবে এই বিষয়গুলোকে অ্যাডজাস্ট করা হয়। তো আমরা সিবিসির মধ্যে আমাদের প্রথম যে উপাদানটা আছে আমরা সেটা দেখব, সেটা হচ্ছে আরবিসি। আরবিসি যার পুরো নাম হচ্ছে রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পালস, কিংবা এটার আরও একটা নাম আছে এরিথ্রোসাইটস। তো আমরা এই বিষয়গুলো দেখব। রেড ব্লাড সেলটা আমরা কেন কাউন্ট করব? কাউন্ট করব হচ্ছে তার যে রেড ব্লাড সেলের রক্তে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা জানার জন্য। এখানে সেই বিষয়টাই লেখা আছে, এ রেড ব্লাড সেল কাউন্ট ইজ এ ব্লাড টেস্ট দ্যাট ইয়োর ডক্টর ইউজ টু ফাইন্ড আউট হাউ মেনি রেড ব্লাড সেল। অর্থাৎ একজন ডক্টর তখনই রক্তের লাল রহিত কণিকা অর্থাৎ আরবিসি পরীক্ষা করবেন এই কারণেই যে আপনার রক্তের মধ্যে কি পরিমাণ রেড ব্লাড সেলগুলো উপস্থিত আছে। ইট অলসো নোন অ্যাজ অ্যান ইরিথ্রোসাইট কাউন্ট। এটাকে অন্য নামে ইরিথ্রোসাইট এর হিসাবও বলা হয়। দ্য টেস্ট ইজ ইম্পর্টেন্ট বিকজ আরবিসি কন্টেইন হিমোগ্লোবিন হুইচ ক্যারিজ অক্সিজেন টু আওয়ার বডি টিস্যু। অর্থাৎ আমরা আরবিসির মধ্যে হিমোগ্লোবিন পাই, যেটা আমাদের রক্তের একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হিমোগ্লোবিনটাকে আলাদাভাবে আলোচনা করব। সেই সাথে এখানে আরেকটু বলা হয়েছে যে আরবিসি আমাদের প্রত্যেকটা টিস্যুতে, আমাদের শরীরের টিস্যুতে অক্সিজেন পরিবহন করে দেয়।
ঠিক আছে। তো আমরা এবার একটু দেখি যে আরবিসির নর্মাল ভ্যালুটা কি সেটা আমরা একটু জানবো। যে নর্মাল ভ্যালুটা আমরা যদি জানতে পারি তাহলে আমরা অ্যাবনর্মালটা বুঝতে পারবো। তো আমরা আগে নর্মালটা দেখি। এবার লেখা আছে এমব্রায়ো। এমব্রায়ো মানে হচ্ছে ভ্রূণ। ভ্রূণ হচ্ছে একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে সেই অবস্থাটাকে আমরা ভ্রূণ বলে থাকি। তো সেই ভ্রূণ অবস্থায় একটা বাচ্চার মধ্যে ভ্রূণ অবস্থায় একটা ভ্রূণের কি পরিমাণ আরবিসি থাকে সেটা আমরা একটু দেখি। সেটা থাকে হচ্ছে 8 থেকে 9 লাখ। এখানে যে জিনিসটা লেখা ছিল না, আমি একটু লিখে দিলাম, পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, অর্থাৎ 1 কিউবিক মিলিমিটার অফ ব্লাডের মধ্যে আমরা পাবো হচ্ছে 8 থেকে 9 লাখ আরবিসির সেল আমরা পাবো একটা ভ্রূণের দেহে। তারপরে যখন এই ভ্রূণটা পৃথিবীর আলো বাতাস দেখবে, অর্থাৎ যখন বাচ্চা হবে সেই শিশু বয়সে অর্থাৎ চাইল্ডহুডে আমরা পাবো হচ্ছে 6 থেকে 7 লাখ পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, অর্থাৎ 1 কিউবিক মিলিমিটার অফ ব্লাডে আমরা একটা বাচ্চার শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ পাবো 6 থেকে 7 লাখ। আমরা যদি এরপরে একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে হিসাব করি তাহলে আমরা একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষের ক্ষেত্রে পাবো হচ্ছে 4.5 লাখ থেকে 5.5 লাখ। আর একজন পূর্ণবয়স্কা মহিলার শরীরে পাবো 4 থেকে 5 লাখ 1 কিউবিক মিলিমিটার অফ ব্লাডে লোহিত রক্তের পরিমাণ পাবো আমরা 4 থেকে 5 লাখ একজন পূর্ণবয়স্ক মহিলার শরীরে। তো এটা ছিল আমাদের নর্মাল ভ্যালু। এই নর্মাল ভ্যালু দেখে আমরা অ্যাবনর্মাল কিংবা অন্য কোনো টাইপ এটা আমরা বুঝতে পারবো, যে জন্য আমাদের নর্মাল ভ্যালুটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমরা আরবিসি কেন দেখব সেটা আমাদের একটা বড় প্রশ্ন, যে আমরা কেন পরীক্ষা করব। আমরা সাধারণত এটাকে হেমাটোলজিক্যাল একটা ডিসঅর্ডার, অর্থাৎ রক্ত কিংবা রক্ত সম্বন্ধীয় যে কণিকাগুলো আমাদের আছে তার মধ্যে কোনো একটা সমস্যা আছে এ ধরনের একটা বিষয়কে আমরা অনুমান করে এই পরীক্ষাটা সাধারণত করে থাকি। তাহলে আমরা এখানে ব্যাখ্যায় দেখব, ব্যাখ্যায় আসলে কি দেখব, এর অ্যাবনর্মাল নাম্বারটা দেখব, অর্থাৎ নাম্বার, অর্থাৎ এই যে কোষগুলো আছে এই কোষগুলো কি বৃদ্ধি পাইছে নাকি কমে গেছে এই জিনিসটা দেখব। আমরা প্রথমেই দেখব হচ্ছে বৃদ্ধিটা, অর্থাৎ এই আরবিসির পরিমাণ এই যে নির্দিষ্ট বয়স অনুযায়ী দেওয়া আছে, এই বয়স অনুযায়ী যদি একজন মানুষের শরীরে এটা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি কি সমস্যাগুলো গ্রো করতে পারে সেই বিষয়গুলো আমরা দেখবো এবার। তাহলে বেশি হইলে আমরা প্রথমেই পাবো হচ্ছে পলিসাইথেমিয়া রুব্রাভেরা। পলিসাইথেমিয়া রুব্রাভেরা এটা আসলে একটা অনেকগুলো রোগের একটা সংক্ষিপ্ত রূপ, যেখানে আমরা শুধুমাত্রই দেখতে পাবো যে আরবিসির সংখ্যাটা বৃদ্ধি পাইছে, অর্থাৎ আরবিসির যে কোষ সংখ্যা সেটা বৃদ্ধি পাইছে। সেই রোগগুলো কি আমরা একটু দেখি। ক্রনিক অ্যানোরেক্সিয়া। ক্রনিক অ্যানোরেক্সিয়া বলতে আমরা বুঝি হচ্ছে যদি দীর্ঘদিন যাবৎ কারো রক্তে অক্সিজেনের ঘাটতি থাকে তাহলে আমরা তাকে ক্রনিক অ্যানোরেক্সিয়া বলি। তারপরে আমরা পাইছি হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশনের ক্ষেত্রে কি দেখা যায়? ডিহাইড্রেশনে আমরা দেখি যে লবণ পানির ভারসাম্য নষ্ট হয়ে যায়, অর্থাৎ আমাদের শরীরে যখন কলেরা কিংবা উদারাময় এ ধরনের কোনো সমস্যা হয়, অথবা এছাড়াও অতিরিক্ত ঘামের কারণেও আমাদের এই ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, কিংবা কেউ যদি অতিরিক্ত সময় রৌদ্রের মধ্যে কাজ করে সেক্ষেত্রেও অতিরিক্ত সোয়েটিং হইয়া আমাদের ডিহাইড্রেশন হতে পারে। তো ডিহাইড্রেশনও পলিসাইথেমিয়া রুব্রাভেরার একটা অংশ, কিংবা আমরা সংক্ষিপ্তভাবে এই জিনিসটাকে বলছি। তারপরে আমাদের আছে কনজেনিটাল হার্ট ডিজিজ, অর্থাৎ একটা বাচ্চা যদি জন্মগতভাবে হার্টের রোগ নিয়ে জন্মগ্রহণ করে তাহলে তাকে আমরা বলি কনজেনিটাল হার্ট ডিজিজ। তো এরপরে আছে আমাদের হিস্টামিন শক। হিস্টামিন শক বলতে আমাদের বেশ কিছু টার্ম সম্বন্ধে একটু ধারণা রাখতে হবে। টার্মগুলো হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক অর্গান যদি অতিরিক্ত আমাদের হিস্টামিন যদি অতিরিক্ত স্টিমুলেশন হয়, যে কারণে আমাদের গ্যাস্ট্রিক অর্গান থেকে অতিরিক্ত পরিমাণ গ্যাস্ট্রিক জুস সিক্রেশন হয়, সেই গ্যাস্ট্রিক জুস যদি অতিরিক্ত সিক্রেশন হয় তাহলে আমাদের কি হচ্ছে, ক্যাপিলারিগুলো অতিরিক্ত ডায়ালেটেশন হচ্ছে। ক্যাপিলারিগুলো যদি অতিরিক্ত ডায়ালেটেশন হয় তাহলে আমাদের যে ব্রঙ্কিয়াল যে স্মুথ মাসেলগুলো আছে সেগুলো কনস্ট্রিক্টেড, অর্থাৎ এগুলো চেপে যায়। চেপে যাওয়ার কারণে তার শ্বাসকষ্ট হয় এবং এই কারণে তার ব্লাড প্রেশার কমে যায়। এই জিনিসটাকে আমরা বলি হিস্টামিন শক। তো
তো হিস্টামিন শকও আমাদের পলিসাইথেমিয়া রুব্রাভেরার একটা পার্ট। এরপরে আছে আমাদের ট্রাউমেটিক শক। ট্রাউমেটিক শক বলতে আমরা বুঝি কেউ যদি অ্যাক্সিডেন্টালি কিংবা আঘাতজনিত কারণে অজ্ঞান হয়ে যায়, সেটাকে অজ্ঞান হয়ে যাওয়ার যে প্রবণতা কিংবা কিছু সময়ের জন্য সে যদি মানে তার স্মৃতি ভঙ্গ হয়ে যায় কিছু সময়ের জন্য, সেটাকে আমরা ট্রাউমেটিক শক বলে থাকি। তাহলে আমরা পলিসাইথেমিয়া রুব্রাভেরার মধ্যে আমরা কি কি পাচ্ছি? ক্রনিক অ্যানোরেক্সিয়া, ডিহাইড্রেশন, কনজেনিটাল হার্ট ডিজিজ, হিস্টামিন শক, ট্রাউমেটিক শক। তাহলে এইসব ক্ষেত্রে এই যে রোগগুলোর নাম বললাম, এই রোগগুলোর সংক্ষিপ্ত একটা রূপ হচ্ছে পলিসাইথেমিয়া। অর্থাৎ পলিসাইথেমিয়া বলতে বোঝায় হচ্ছে যে কোনো রক্তে লোহিত রক্ত কণিকার পরিমাণ বৃদ্ধি পাইছে, সেই ক্ষেত্রটাকে আমরা বলি পলিসাইথেমিয়া রুব্রাভেরা। তো সেই পলিসাইথেমিয়া রুব্রাভেরার মধ্যে আমরা কিছু রোগের নাম বললাম, আবারও বলছি রোগগুলোর নাম হচ্ছে ক্রনিক অ্যানোরেক্সিয়া, ডিহাইড্রেশন, ক্রনিক কনজেনিটাল হার্ট ডিজিজ, হিস্টামিন শক অ্যান্ড ট্রাউমেটিক শক। তারপরে আছে আমাদের থ্যালাসেমিয়া ট্রেট। আমরা এটা জানি যে থ্যালাসেমিয়া একটা বংশগত রক্তরোগ। তো এক্ষেত্রেও আমাদের যেহেতু এটা বংশগত, অর্থাৎ বংশ পরস্পর এটা চলতে চলে থাকে, তো থ্যালাসেমিয়া রোগ হইলেও আমরা আরবিসির সংখ্যা বৃদ্ধি দেখতে পাবো। এরপরে আছে আমাদের রেনাল ডিজিজ। রেনাল বলতে বোঝানো হয় কিডনির রোগসমূহকে রেনাল ডিজিজ হিসেবে আখ্যায়িত করা হয়। এখানে আমাদের ইনক্লুড করা আছে টিউমার কিংবা ট্রান্সপ্ল্যান্ট। যদি আমাদের কিডনিতে টিউমার হয় কিংবা কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়, সেরকম একটা ক্ষেত্রে যাই আমরা আরবিসির সংখ্যা বৃদ্ধি পাবো। এরপরে আছে আমাদের রিহাইড্রেশন। আমরা একটু আগেই পলিসাইথেমিয়া রুব্রাভেরার মধ্যে ডিহাইড্রেশন আলোচনা করছিলাম, হাইপোক্সিয়াও আমরা আলোচনা করছি। তো এই ধরনের ক্ষেত্রে আমাদের আরবিসির সংখ্যা বৃদ্ধি পায়। আমরা আলোচনা করছিলাম কনজেনিটাল হার্ট ডিজিজ, তো সেটাও আমরা কেন এখানে হয় সেটা আমরা বুঝতে পারছি। এরপরে কিছু ফুসফুসের রোগ অর্থাৎ লাং ডিজিজের কারণেও আমাদের আরবিসি কখনো কখনো বৃদ্ধি পায়। এছাড়া আমাদের এখানে কিছু পিকুলিয়ার বিষয় আছে, সেটা হচ্ছে হাই অল্টিটিউড। এটা বলতে বোঝায় আমরা যদি কোনো অতি উচ্চ জায়গায় চলে যাই, অর্থাৎ পাহাড়ে কিংবা বিমানে চড়ি, তাহলে আমাদের আরবিসির সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পায়। এছাড়া যারা ধূমপান করে তাদেরও আরবিসির সংখ্যা বৃদ্ধি পায়। এবং কিছু অজানা বিষয়ও আছে, অনেক সময় আমরা এমন বিষয় আছে যে আমরা এটা জানতেও পারি না কি কারণে আরবিসির সংখ্যা বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে আমাদের যেটা বলে রাখা প্রয়োজন যে আমাদের অবশ্যই একটা রুগীর, অর্থাৎ যে ভদ্রলোক আমার কাছে তার নিজস্ব কষ্ট নিয়ে পৌঁছেছে, যাকে আমরা রুগী নামে আখ্যায়িত করি, তার সমগ্র হিস্টোরি নিয়েও আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে। আমরা অযথাই একটা জিনিস পরীক্ষা করে তার উপরে চাপাই দিতে পারি না, কিংবা আমরা এটা পড়ে আসছি এর মধ্যেই তাকে নিয়ে আসতে হবে এমন কোনো বিষয় এখানে আমরা নিয়ে আসবো না যে তাকে এই রোগের মধ্যে আনতেই হবে, তা না। এমন কিছু থাকতে পারে যে আমরা আমাদের এই ডিজিজ পরীক্ষার মাধ্যমে আমরা পাচ্ছি না, সেজন্য এখানে ইডিওপ্যাথিক নামে একটা শব্দকে যোগ করে দেওয়া হয়েছে যে এমন কিছু অজানা বিষয়ও আছে যেটা আমরা জানি না, যে কারণেও আমাদের আরবিসির সংখ্যা বাড়তে পারে। তাহলে আমরা আরবিসি বৃদ্ধি পায় কোন কোন ক্ষেত্রে আমরা আবার একটু বলি। পলিসাইথেমিয়া রুব্রাভেরা, থ্যালাসেমিয়া ট্রেট, রেনাল ডিজিজ যেমন টিউমার, ট্রান্সপ্ল্যান্ট, ডিহাইড্রেশন, হাইপোক্সিয়া, হাই অ্যাটিটিউড, কনজেনিটাল হার্ট ডিজিজ, সাম লাং ডিজিজ, স্মোকিং অ্যান্ড ইডিওপ্যাথিক। এইসব কারণবশত কিংবা এইসব সমস্যার কারণে আমাদের আরবিসির সংখ্যা বৃদ্ধি পাইতে পারে। এরপরে আমরা কোন কোন ক্ষেত্রে আরবিসির সংখ্যা কম পাবো সেটা একটু দেখি। আরবিসির সংখ্যা কম পাবো আমরা হেমোলাইটিক অ্যানিমিয়া, এপ্লাস্টিক অ্যানিমিয়া, ডিলুশন বাই ইন্ট্রাভেনাস ফ্লুইড, আর হচ্ছে প্রেগন্যান্সি। আমরা আবার একটু দেখি হেমোলাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ যেখানে আমাদের আরবিসি যে গঠন, সে আরবিসির যে স্ট্রাকচার সেটা যখন ভেঙে যায় সেটাকে আমরা বলি হচ্ছে হেমোলাইটিক। তো অ্যানিমিয়া হচ্ছে রক্ত স্বল্পতা। তাহলে আরবিসির গঠন অর্থাৎ স্ট্রাকচারটা ভাঙিয়ে যে অ্যানিমিয়াটা অর্থাৎ রক্ত স্বল্পতা তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া। তো এক্ষেত্রে আমাদের আরবিসির সংখ্যা স্বভাবতই কমে যাবে, যেহেতু আমাদের আরবিসি তার যে পূর্ণাঙ্গ গঠন সেই গঠনটা হচ্ছে না এখানে, তার আগে এটা ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার কারণে আমরা অলরেডি অ্যানিমিয়াতে আক্রান্ত হয়েছি, যে কারণে আমাদের আরবিসির সংখ্যাটা কম পাবো আমরা পরীক্ষা করলে। এরপরে আছে আমাদের এপ্লাস্টিক অ্যানিমিয়া।
এপ্লাস্টিক অ্যানিমিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকাগুলো সাধারণত তৈরি হয় আমাদের বোন মেরু থেকে। তো বোন মেরুতে যদি আমাদের কোনো ধরনের কোনো অবস্ট্রাকশন তৈরি হয়, যে সেখান থেকে সঠিকভাবে আমাদের লোহিত রক্তকণিকা সঠিকভাবে উৎপাদন হচ্ছে না, সেই ক্ষেত্রে যে রক্ত স্বল্পতাটা আমরা দেখতে পাই তাকে আমরা বলি এপ্লাস্টিক অ্যানিমিয়া। তাহলে এরপরে আছে ডিলিউশন বাই ইন্ট্রাভেনাস ফ্লুইড। আমরা যদি আমাদের যে ভেনাসগুলো আছে তার মধ্যে যদি ফ্লুইডের পরিমাণ কমে যায় তাহলেও আমরা আরবিসির সংখ্যা কম পাবো। এছাড়া আমাদের একটা মূল ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আমাদের মহিলাদের প্রেগন্যান্সির সময় আমাদের আরবিসির সংখ্যা কমে আসে। এটা একটা নর্মাল ভ্যালু, এটা থেকে অতিরিক্ত টেনশন নেওয়ার কিছু নেই, বাট এটা নর্মাল প্যাথোলজি যে যখন একজন মহিলা প্রেগনেন্সিতে যাবে তখন তার আরবিসির সংখ্যা কমে আসবে। তবে এটা অতিরিক্ত কমে আসলে সেগুলো কিংবা অন্যান্য তার যদি কোনো জটিলতা থাকে সেই বিষয়গুলো আমাদেরকে জেনে নিতে হবে, সেই অনুযায়ী তার চিকিৎসার বন্দোবস্ত করতে হবে। তো আমরা এই জিনিসটা পাইলাম হচ্ছে হাই এবং লো হইলে কোন কোন ক্ষেত্রে আমাদের আরবিসির সংখ্যা বাড়ে এবং কমে, কোন কোন ক্ষেত্রে, কোন কোন রোগের ক্ষেত্রে কিংবা কোন কোন কন্ডিশনে, সেই বিষয়টা আমরা এখানে জানলাম। এরপরে যে বিষয়টা আছে অ্যাবনর্মাল ফর্ম, আমরা এই বিষয়টাকে একটু সহজ করে জানার চেষ্টা করি। অ্যাবনর্মাল ফর্ম বলতে আমরা পাশেই দেখতে পাচ্ছি আমাদের আরবিসির যে স্ট্রাকচার সেটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ গোল একটা চাকতির মতন, যেটা একটু কনকেভ অর্থাৎ সামনের দিকে একটু চাপানো আছে এবং এটা গোল কনকেভ লাল গাঢ় দেখা যাচ্ছে এটা। তো এই যে যে শেপটা আমরা দেখতে পাচ্ছি, স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, কখনো যদি এই স্ট্রাকচারটা বিভিন্ন রকম হয়ে যায় অর্থাৎ অ্যাবনর্মাল হয়ে যায়, এটা কখনো অতিরিক্ত গোল হয়ে যাচ্ছে, এর যে চ্যাপটা ভাবটা সেটা থাকতেছে না, কিংবা চন্দ্রাকৃতি চন্দ্রাকৃতি হয়ে যাচ্ছে, কিংবা এটা 4 কোণা হয়ে যাচ্ছে, কিংবা এটা 3 কোণা হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন ধরনের যদি স্ট্রাকচারটা ফর্ম করে অর্থাৎ নর্মাল গঠন থেকে যদি এটা পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলি অ্যাবনর্মাল ফর্ম। সেই অ্যাবনর্মাল ফর্মের মধ্যে আমাদের আছে স্প্রেক্রোসাইট, তারপরে ইলিপ্টোসাইট, সিকেল সেল, স্পার্ট সেল, টার্গেট সেল, বার্ড সেল। এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যাবনর্মাল যে স্ট্রাকচারটা তৈরি হয় আরবিসি ভেঙে ভেঙে কিংবা সেটা কোনো কারণবশত, তাহলে সেই জিনিসটাকে আমরা অ্যাবনর্মাল ফর্ম বলি। সেটা আমাদের বংশগত কারণেও হইতে পারে, সেটা আমাদের রক্তের যে হেমোলাইটিক এনিমিয়া সেই কারণেও হইতে পারে। হেমোলাইটিক এনিমিয়াতে আমরা কেবলই জানতে পারছি যে আরবিসির যে স্ট্রাকচার সেটা ভেঙে যায়, তো সে কারণেও এটা হতে পারে। আবার কখনো দেখা যাচ্ছে সিভিয়ার ভাবে যদি কেউ আগুনে দগ্ধ হয়, আগুনে পুড়ে যায়, তাহলেও হতে পারে। অথবা দেখা যাচ্ছে কখনো যদি আমাদের লৌহ ঘটিত এনিমিয়া হয় অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, সেরকম যদি হয়ে থাকে। আবার কখনো সিকেল সেল ডিজিজ, এটাও একজন আরবিসির অ্যাবনর্মাল জনিত এক ধরনের রোগ, সেটাকে বলি আমরা সিকেল সেল ডিজিজ। তারপরে যদি কখনো আমাদের লিভারে কোনো রোগ হয়, যেটাকে ইংরেজিতে বলা হয় সিভিয়ার হেপাটিক ডিজিজ, সেটা যে কোনো রোগ হতে পারে। এছাড়া আমাদের টার্গেট যে সেলগুলো রয়েছে সেখানেও লিভার ডিজিজের কথা বলা আছে। আমাদের রেনাল ডিজিজ অর্থাৎ কিডনিতে যদি কোনো রোগ হয় সে কারণেও হতে পারে। আর আমাদের শেষ দিকে আছে ফ্র্যাগমেন্টেড আরবিসি। ফ্র্যাগমেন্টেড আরবিসি এখানে হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন রেলাটিস আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বুঝি যে আমাদের ইন্ট্রাভাস্কুলার বলতে আমাদের যে ভ্যাসেলগুলো আছে সেই ভ্যাসেলের মাঝখানে যদি কখনো কোয়াগুলেশন অর্থাৎ রক্ত জমাট বেঁধে যায়, সেক্ষেত্রেও আমাদের আরবিসি একটা বিকৃতি রূপ ধারণ করে, সেটাকেও আমাদের কোনো সমস্যা এক্ষেত্রে তৈরি হতে পারে। তো সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা জানি, এগুলোকে অ্যাবনর্মাল ফর্ম বলা হয়। সাধারণত অ্যাবনর্মাল ফর্ম আমাদের সাধারণ কোনো পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে এটা দরকার হয় না, তবে বিশেষ ক্ষেত্রে যখন আমাদের মলিকুলার বায়োলজিতে আমরা যখন চলে যাব তখন এই জিনিসগুলো নিয়ে আমাদের পরীক্ষা নিরীক্ষা দরকার হয়। কিংবা জটিল কোনো রোগের ক্ষেত্রে যদি আমরা চলে যাই, যে রোগটা জটিল একটা অবস্থায় চলে গেছে, যেমন আমরা এখানে যে রোগের নামগুলো পাইছি, সিভিয়ার হেপাটিক ডিজিজ, লিভার ডিজিজ, রেনাল ডিজিজ, তারপরে সিভিয়ার বার্ন,
আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, হ্যাঁ, তা হেমোলাইটিক এনিমিয়া, এই যে এনিমিয়া এবং বংশগত কারণবশত এগুলো সাধারণত হয়ে থাকে। তো এরকম একটা ক্ষেত্র যদি আমাদের সামনে কখনো চলে আসে তাহলে এই বিষয়গুলো আমরা বিবেচনায় আনবো। সাধারণত কোনো আমরা যে রোগগুলো সাধারণত দেখে থাকি বিশেষ ক্ষেত্রে এটা তেমন একটা প্রয়োজন হয় না। তারপরে আমাদের জানতে হবে, জানলে আমরা এই পেশেন্টের জন্য কি ব্যবস্থা নিতে হবে সেই বিষয়টা সম্পর্কে আমরা জানতে পারবো। তো এটা ছিল আমাদের আরবিসির মূল একটা বিষয়, যে আরবিসির নর্মাল রিজনটা আমরা জানতে পারছি আরবিসিটা আমরা পরীক্ষা করলে কি সন্দেহ করে পরীক্ষা করব, আরবিসির আসলে কি দেখব আমরা। এখানে আমরা সংখ্যার তারতম্য দেখব, যে নর্মাল রিজন থেকে সংখ্যাটা বাড়ছে নাকি কমছে, এই রিজনগুলো দেখব। এবং যদি সংখ্যাটা বাড়ে তাহলে আমরা কোন কোন কন্ডিশন কিংবা কোন কোন রোগগুলোকে আমরা তুলনা করতে পারবো, এবং সংখ্যাটা যদি কমে তাহলেও আমরা কোন কোন কন্ডিশন কিংবা কোন কোন রোগগুলোকে আমরা তুলনা করতে পারবো, সেই বিষয়গুলো আমরা এখানে জানলাম। তো এটা ছিল আমাদের আরবিসি বিষয়ক। এরপরে আরবিসিরই একটা পার্ট আছে আমাদের ইএসআর। তো এই ইএসআরটা সম্পর্কে আমরা এখন জানবো। ইএসআরটা কি সেটা আগে একটু বোঝার চেষ্টা করি। ইএসআর এর পুরো নাম হচ্ছে ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। আমি আবার বলছি, ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। তো এখানে আমরা একটু দেখি, কথার মধ্যে এর মিনিংটা দেওয়া আছে। ইরিথ্রোসাইট মানে আমরা জানি যে এটা হচ্ছে আরবিসির একটা নাম, ইরিথ্রোসাইট। আর সেডিমেন্টেশন মানে হচ্ছে তলানি পড়া, আর রেট মানে হচ্ছে কত। তাহলে ইরিথ্রোসাইট অর্থাৎ লোহিত রক্তকণিকার তলানির রেট কত, অর্থাৎ তলানি পড়ার রেট কত, এটা দিয়ে আমরা মোটামুটি মিনিংটা বুঝতে পারি। তো মিনিংটা আরও একটু ক্লিয়ার হব আমরা যদি আমাদের রক্তকে কোনো একটা টেস্ট টিউবে 1 ঘন্টার জন্য রেখে দিই, তাহলে আমরা দেখব যে রক্ত উপরে একটা অংশ হলুদাভাব হয়ে গেছে আর নিচে একটা গাঢ় লাল অংশ জমাট বাঁধছে। এই যে বিষয়টা আমরা দেখতে পাইছি সেই বিষয়টাকে আমরা বলি হচ্ছে ইএসআর। আমরা একটা চিত্রের মাধ্যমে দেখব যে এই যে আমরা একটা রক্তকে একটা টেস্ট টিউবে রাখছি, সেই রক্তটা 1 ঘন্টা পরে, 1 আওয়ার, আমরা এটা মাথায় রাখবো। 1 ঘন্টা পরে এটা আমরা দেখব, উপরে দেখা যাচ্ছে একটা হলুদাভাব একটা অংশ, যেটাকে আমরা প্লাজমা বলি, সেই জিনিসটা উপরে চলে গেছে। আর আরবিসির যে অংশটা এটা নিচে রয়ে গেছে, গাঢ় লাল অংশ। এইটাকে বলি আমরা হচ্ছে ইএসআর, অর্থাৎ লোহিত রক্তকণিকার তলানি। এটা 1 ঘন্টায় কত পড়লো সেটা আমরা এই ইএসআর পরীক্ষার মাধ্যমে আমরা দেখতে পাই। তো আমরা এবার দেখব ইএসআরটা আসলে নর্মাল রেট কত, এটা কোন বয়সে কত থাকে সেই বিষয়টা আমরা নর্মালটা জানবো। নর্মালটা জানলে আমরা যদি কখনো পরীক্ষার রিপোর্ট পাই তাহলে সেখানে যদি কোনো অসামঞ্জস্য থাকে তাহলে আমরা এটাকে সন্দেহ করব সে কোনো ধরনের কোনো রোগে আক্রান্ত কিনা, সেই বিষয়টা তার রোগের সাথে, রোগ লক্ষণের সাথে আমরা মিল করে দেখব যে এটা মিলছে কিনা। তো আমরা এবার একটু নর্মাল ভ্যালু জানি ইএসআর এর, অর্থাৎ ইএসআর এর নর্মাল ভ্যালু। আমাদের ইএসআর দুটো পদ্ধতিতে পরীক্ষা করা হয়। আমি এখানে একটা পদ্ধতি দিয়েছি, পদ্ধতিটা হচ্ছে ওয়েস্টাগ্রিন মেথড, আর একটা আছে উইন্ট্রপ মেথড। তো আমরা উইন্ট্রপ মেথডটা এখানে আনছি না, আমরা ওয়েস্টাগ্রিন মেথডটা লিখছি, কারণ আমাদের ল্যাব থেকে সাধারণত এই ওয়েস্টাগ্রিন মেথডেই রিপোর্টগুলো বেশিরভাগ সময় আসে। আর ওয়েস্টাগ্রিন মেথডে সাধারণত নির্ভুলভাবে রিপোর্টটা আসে, যদিও এই পরীক্ষা পদ্ধতিটা উইন্ট্রপ পদ্ধতির থেকে একটু জটিল, কিন্তু এখানে আমার নির্ভুলতার হারটা অনেক কম, অর্থাৎ ভুলটা এখানে কম হয়। তো সেই ক্ষেত্রে আমরা সাধারণত ওয়েস্টাগ্রিন পদ্ধতিতে পরীক্ষা করা হয়ে থাকে আমাদের ল্যাবগুলোতে, আর আমরাও এটা দেখতে দেখতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি ওয়েস্টাগ্রিন পদ্ধতিটা। তো আমরা একটু দেখি ওয়েস্টাগ্রিন পদ্ধতিতে আমাদের ইএসআর এর নর্মাল ভ্যালুটা কি। আমরা যখন শিশু অবস্থায় থাকি তখন আমাদের 0 থেকে 20 মিলিমিটার থাকে পার আওয়ার। আবারও বলছি, 0 থেকে 20 মিলিমিটার পার আওয়ার। আমি কিন্তু ওখানে বলছি যে 1 ঘন্টায় কতটা জমে, 1 ঘন্টা আমাদের সবসময় থাকবে যে একটা টেস্ট টিউবে একটা শিশুর রক্ত যদি রাখা হয় তাহলে 0 থেকে 20 মিলিমিটার পর্যন্ত এর রক্তটা 1 ঘন্টায় তলানিতে পরিণত হয়। তারপরে আমরা যদি একটু বড় হয়েছে একটা শিশু, সেটাকে যদি আমরা দেখি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে আবার 0 থেকে 20 একজন পুরুষের ক্ষেত্রে, আর এল্ডারলি ফিমেলের ক্ষেত্রে আমরা পাচ্ছি 5 থেকে 45। এরপরে আমরা পূর্ণবয়স্ক একজন পুরুষের শরীরে পাই হচ্ছে 0 থেকে 10
এবং একজন পূর্ণবয়স্ক মহিলার শরীরে আমরা পাই 0 থেকে 20। সাধারণত আমাদের এই দুটো অনেক বেশি কাজে দরকার হয়, একজন পূর্ণবয়স্ক মহিলা এবং একজন পূর্ণবয়স্ক পুরুষ। এগুলো সাধারণত আমাদের খুব একটা প্রয়োজন হয় না, তারপরেও আমরা জেনে রাখলাম যদি কখনো কাজে লাগে। কিন্তু আমাদের বেশিরভাগ সময় পূর্ণবয়স্ক পুরুষ এবং মহিলার যে রেটটা আছে সেটা আমরা জেনে রাখতে পারি, এটা আমাদের অনেক কাজে লাগবে। তো আমরা এটা মনে রাখবো, অ্যাডাল্ট মেল অর্থাৎ একজন পূর্ণবয়স্ক পুরুষ তার থাকবে 0 থেকে 10 মিলিমিটার পার আওয়ার, আর একজন পূর্ণবয়স্কা মহিলার থাকবে 0 থেকে 20 মিলিমিটার পার আওয়ার। তো আমরা কেন ইএসআর পরীক্ষা করব, কি সন্দেহ করব, কেন পরীক্ষা করব সেটা জানি। আমরা এখানে দেখতে চাই যে ব্লাডের মধ্যে কোনো হিডেন ইনফেকশন অর্থাৎ কোনো গোপনীয় রোগ জীবাণু বা রোগ সংক্রমণ বাধা আসছে কিনা, ইনফ্লামেশন অর নিওপ্লাসিয়া। ইনফ্লামেশন মানে হচ্ছে প্রদাহ, আর নিওপ্লাসিয়া বলতে আমাদের এক ধরনের টিউমার কিংবা আর্বুদ এই জাতীয় জিনিসগুলোকে বোঝানো হয়ে থাকে, সেরকম কিছু সন্দেহ করে। তাহলে আমরা 3টা জিনিস এখানে পাচ্ছি, একটা হচ্ছে ইনফেকশনের কারণে আমরা পরীক্ষা করব, ইনফ্লামেশনের কারণে এবং নিওপ্লাসিয়ার কারণে। 3টা বিষয়কে যখন আমরা সন্দেহ করব যে তার কোনো রোগীর শরীরে এ ধরনের কিছু থাকতে পারে, সেরকম একটা ক্ষেত্রে আমরা আরবিসিটাকে পরীক্ষা ইএসআরটাকে পরীক্ষা করব। তাহলে আমরা এবার দেখি এর ব্যাখ্যাটায় যে এটা কোন কোন ক্ষেত্রে বাড়তেছে এবং কোন কোন ক্ষেত্রে এটা কমতেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ভেরি হাই, অর্থাৎ হাইটাকে একটা রেঞ্জের মধ্যে রাখা হয়েছে, ভেরি হাইটাকে আরও একটু উচ্চতায় তোলা হয়েছে। আমরা একটু ডিজিজগুলো দেখি, তাহলে আমরা হাই এবং ভেরি হাইয়ের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবো। ডিজিজ দেওয়া হয়েছে এখানে কি, কোলাজেন ডিজিজ, মাইলেমা, পোলিওমাইলাইটিস। অর্থাৎ এই কোলাজেন ডিজিজের মধ্যে মাইলেমা কিংবা পোলিমাইটিস হচ্ছে কন্ডিশন কিংবা রোগে যদি কেউ আক্রান্ত হয়, তাহলে আমাদের ইএসআর অনেক বেশি উচ্চতায়, ইএসআর অনেক বেশি উচ্চতা আমি একটু ব্যাখ্যা করে দিই। সেটা যদি আমরা 100-র উপরে কখনো ইএসআর পাই, যেমন আমাদের নর্মাল রেঞ্জ আছে 0 থেকে 10 কিংবা 0 থেকে 20 পুরুষ মহিলা ভেদে, তো সেই ক্ষেত্রে যদি 100-র উপরে কখনো চলে যায় এই রেটটা, তাহলে আমরা এই জিনিসগুলোকে সন্দেহ করতে পারি যে কোলাজেন ডিজিজ, মাইকোপ্লাজমা ইনফেকশন, লিউকোমিয়া, মাইলোমাটোসিস, আছে মায়োকার্ডিয়াল ইনফেকশন। তাহলে এখানে যে ডিজিজগুলো আমরা পাচ্ছি, এই ডিজিজগুলো যদি ভেরি হাই অর্থাৎ অতিরিক্ত উচ্চতায় চলে যায়, তাহলে আমরা এইগুলোকে নিয়ে ভাবতে পারি যে তার এই ধরনের কোনো সমস্যা তৈরি হয়েছে, কিংবা আমাদের কাছে যদি কখনো কোনো রোগী আসে এই কন্ডিশনগুলো দেখায়, তাহলেও আমরা নিশ্চিত হওয়ার জন্য ইএসআর পরীক্ষা করে দেখতে পারি। তারপরে আমাদের আছে হাই, হাইটা ইএসআর বাড়ে কখন, এটা সাধারণত আমাদের 100-র মধ্যেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কখনো কখনো একটু এদিক ওদিক হতে পারে, তবে সাধারণত এটা 100-র মধ্যেই থাকে। সেটা কি, প্রেগনেন্সির ক্ষেত্রে আমাদের ইএসআর বৃদ্ধি পায়। ব্যাকটেরিয়াল অর ভাইরাল ইনফেকশন, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের ইনফেকশন যখন আমাদের শরীরে হয়, তখন আমাদের ইএসআর বৃদ্ধি পায়। সেরকম আমাদের লোকালাইজ অ্যাকুট সাপুরেশন, এই ক্ষেত্রে সাম নিওপ্লাজম অন কাইন্ড অফ টিউমার অর অর্বুদ, এই ধরনের ক্ষেত্রে বাড়তে পারে। আমাদের এখানে অনেকগুলো রোগের নাম দেওয়া আছে, আমরা এই রোগের নামগুলো মুখস্থ করব। টিউবারকুলোসিস বেসিলাস অর্থাৎ টিবির কারণেও আমাদের ইএসআর বৃদ্ধি পায়। হটকিন ডিজিজ, সিস্টেমিক লুপাস ইরিথ্রোমাটোস, পলিমায়ালজিয়া রিউমাটিকা, টেম্পোরাল আর্থ্রাইটিস, আর্টেরাইটিস, সাব অ্যাকুট ব্যাকটেরিয়াল ইন্ডোকার্টাইটিস, অ্যানিমিয়া, হাইপার ফিব্রিজোনেমিয়া, হাইপার বিলিরুবিমিয়া, থাইরয়েডাইটিস, রিমোটাইটিস অর রিয়েক্টিভ আর্থ্রাইটিস, রেটার ডিজিজ, ভাস্কুলাইটিস, ডার্মাটোমায়োসাইটিস, রিমেটিক ফিভার, কোনস ডিজিজ, সার্কোডোসিস, অ্যামাইলোডোসিস, এন্ড স্টেজ অফ রেনাল ফেইলার। আর কিছু কিছু ঔষধের ক্ষেত্রেও আমাদের ইএসআর বৃদ্ধি পায়, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিল, মহিলারা যে জন্মবিরতিকরণ পিলগুলো খায় সে কারণেও হয়। হাইড্রাজালাইজ আর প্রোকিনিমাইড। এছাড়া ওবিসিটি, স্মোকিং এবং ইডিওপ্যাথিক অজানা কারণেও কখনো কখনো ইএসআর বৃদ্ধি পায়। তাহলে এখানে অনেকগুলো রোগের নাম দেওয়া আছে, এগুলো আমাদের মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে এক কথায়, যে এই ডিজিজগুলোর কারণে কখনো কখনো আমাদের যে ইএসআর বৃদ্ধি পায়
সেই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। রোগী যদি এই কন্ডিশনে আসে তাহলে ইএসআর বৃদ্ধি পাইলে সেই বিষয়টা আমাদের বিবেচনায় নিতে হবে। আবার বৃদ্ধিজনিত কারণে আমরা এই রোগগুলোকে সন্দেহ করতে পারি যে তার মধ্যে এ ধরনের কোনো প্রবণতা থাকতে পারে, সে বিষয়গুলো আমরা দেখব। সাধারণত ইএসআর কখনো লোতে যায় না, সে কারণে এখানে ফলস লো শব্দটা ব্যবহৃত করা হয়েছে। কখনো কখনো এটা যায়, কোনো কোনো ভুলের ক্ষেত্রে এটা হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে। সাধারণত এটা কখনো লোতে হয় না। তো আমরা একটু দেখি কোন কোন ক্ষেত্রে এটা হতে পারে। পলিসাইথেমিয়া, আমরা একটু আগে পলিসাইথেমিয়া সম্পর্কে জানছিলাম, বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে পলিসাইথেমিয়া। তারপরে আমরা দেখতেছি হিপোক্রোমিক মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, এটাও রক্তের এক ধরনের রক্ত স্বল্পতা রোগ। তারপরে আছে সিকেল সেল কনজেনিটাল হার্ট ডিজিজ, ড্রাগ NSAIDs, আর হচ্ছে কর্টিকোস্টেরয়েড NSAIDs। এটা হচ্ছে এলোপ্যাথির একটা শর্ট রুলস, যেটাকে বলা হয় নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। অর্থাৎ আমরা এলোপ্যাথি মেডিসিনে ব্যথার কারণে যে ঔষধগুলো ব্যবহার করা হয় তার দুটো পার্ট আছে, একটা হচ্ছে সিডাটিভ, একটা নন সিডাটিভ। তো এটা নন সিডাটিভ টাইপের ঔষধ, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, এই ক্ষেত্রটাকে ব্যথার ঔষধ বোঝানো হয়। এবং কর্টিকোস্টেরয়েড, এটা এলোপ্যাথিতে আর এক ধরনের মেডিসিন আছে যাকে বলা হয় স্টেরয়েড। সেই স্টেরয়েডের একটা ফর্ম আছে কর্টিকোস্টেরয়েড। এটা যদি ব্যবহার করা হয় তাহলেও আমাদের ইএসআর এর পরিমাণ কখনো কখনো কম দেখা যাইতে পারে। এছাড়া টেকনিক্যাল ইরর মানে টেকনিক্যাল ফল্ট, কখনো কখনো আমরা যেহেতু মেশিন দিয়ে কাজগুলো করি, কখনো কখনো এই মেশিনের ত্রুটিজনিত কারণেও আমাদের এই আরবিসি ইএসআর এর পরিমাণটা আমরা কম পাইতে পারি। তো এটা ছিল আমাদের ইএসআর সম্পর্কিত বিশেষ বিষয়। ইএসআরটা কি জিনিস আমরা সেটা জানছি। ইএসআর এক ধরনের তলানি, সেই তলানির একটা 1 ঘন্টায় কতটুকুন তলানি পড়ে সেটা আমরা যেভাবে নির্ণয় করি সেই বিষয়টাকে বলা হয় ইএসআর, অর্থাৎ ইরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট। তার নর্মাল ভ্যালুটা আমরা জানতে পারছি, কি কারণে আমরা পরীক্ষা করব সেটা আমরা জানতে পারছি। আমরা জানতে পারছি কোন কোন ক্ষেত্রে ইএসআরটা অধিক মাত্রায় বৃদ্ধি পায় এবং কোন কোন ক্ষেত্রে শুধু বৃদ্ধি পায়, এবং কোন কোন ক্ষেত্রে আমরা ফলস লো, অর্থাৎ এখানে সাধারণত লো হয় না, কখনো কখনো এটা শো করে যে এটা লো হইছে, তো সেটাও কোন কোন ক্ষেত্রে হইতে পারে সেটাও আমরা দেখলাম। এরপরে আমরা আলোচনা করব হিমোগ্লোবিন নিয়ে। আমাদের হিমোগ্লোবিনও আমাদের আরবিসির একটা পার্ট, অর্থাৎ লোহিত রক্তকণিকার একটা অংশ হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা বিভিন্ন কারণে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা কি কি হিসাবে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি যে কেন আমাদের কাছে হিমোগ্লোবিনটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে হিমোগ্লোবিনটা হচ্ছে রক্তের অর্থাৎ লোহিত রক্তকণিকার এক ধরনের সেল বা প্রোটিন। আমরা বলতে পারি লোহিত রক্তকণিকায় যে সেলগুলো আছে তার মধ্যে এক ধরনের প্রোটিন থাকে। সেই প্রোটিনটা এক ধরনের প্রোটিন হচ্ছে আমার হিমোগ্লোবিন। সেই হিমোগ্লোবিনটার কাজ হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় অক্সিজেন সরবরাহ করা, হ্যাঁ। এবং এই হিমোগ্লোবিনের রংটা লাল থাকে বলে আমাদের রক্তের রংটা লাল দেখায়। এটা আমরা মনে রাখবো, হিমোগ্লোবিনের রং লাল, তাই আমাদের রক্তের রং লাল, কিংবা লোহিত রক্তকণিকা লাল এবং রক্তও লাল সর্বোপরি ক্ষেত্রে, এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, এবং এটা পার্সন টু পার্সন সবসময় ভেরি করে এর লেভেলটা। তো আমরা একটু নর্মাল ভ্যালুটাকে এবার একটু দেখার চেষ্টা করি। এটা হচ্ছে নর্মাল ভ্যালু। আমাদের এখানে নিউনেট, ইনফ্যান্ট, চাইল্ড, মেল, ফিমেল অ্যান্ড প্রেগনেন্সি, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে এটা সাধারণত এর যে নর্মাল ভ্যালুটা সেটা আপ ডাউন করে। সেই বিষয়টাকে আমরা একটু দেখি কীরকমভাবে নর্মাল ভ্যালুটা আপ ডাউন করে। প্রথম আছে আমাদের নিউনেট। নিউনেটে 170 থেকে 220 গ্রাম পার লিটার, অথবা 17 থেকে 22 মিলিগ্রাম পার লিটার, অথবা 10.5 থেকে 13.5 মিলিমিটার পার লিটার। তো আমরা এতগুলো জানবো না, আমরা এই মাঝে বোল্ড দেওয়া যে জিনিসটা আছে এটার সম্পর্কে শুধু আমরা জেনে নেব যে এটা আমাদের রিপোর্টে সাধারণত এই জিনিসটাই দেওয়া থাকে, 17 থেকে 22 mg পার লিটার। এমজি বলতে মিলিগ্রাম, এখানে বোঝানো হয় মিলিগ্রাম। তাহলে নিউনেটে যদি আমরা 17 থেকে 22-এর মধ্যে পাই তাহলে সেটা নর্মাল লেভেল। ইনফ্যান্ট, একটা বাচ্চা যখন জন্ম নিল, সদ্য প্রসূত বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার পরে
আমি আবার একটু বলি, নিউনেটটাও কিন্তু জন্ম নেওয়ার পরে, একটা বাচ্চা সদ্য জন্ম নিয়েছে আর ইনফ্যান্টটা একটু পরে 1-2 মাস পরের থেকে ইনফ্যান্টটা শুরু হয়। তো আমরা এখন ইনফ্যান্টে চলে যাবো। ইনফ্যান্টটা হচ্ছে 12 থেকে 14 থাকবে, 12 থেকে 14 মিলিগ্রাম পার লিটার। তারপরে আমাদের চাইল্ড সাধারণত 1 বছর 6 মাস বয়স থেকে এটা ধরে নেওয়া হয় চাইল্ড হিসেবটাকে। তো সেইখানে আমরা দেখতে পাবো 11 থেকে 12.5 মিলিগ্রাম পার লিটার। তারপরে আছে আমাদের মেল বলতে এখানে একজন পূর্ণবয়স্ক পুরুষকে বোঝানো হয়েছে। একজন পূর্ণবয়স্ক পুরুষের শরীরে থাকে হচ্ছে 13.5 থেকে 18 মিলিগ্রাম পার লিটার ব্লাড। তাহলে এরপরে আছে একজন পূর্ণবয়স্ক মহিলার শরীরে থাকে 11.5 থেকে 16.5 মিলিগ্রাম পার লিটার অফ ব্লাড। তারপরে আমাদের আছে প্রেগনেন্ট অর্থাৎ একজন মহিলা যখন গর্ভবতী হয় তখন তার হিমোগ্লোবিনের পরিমাণটা 11 থেকে 15 মিলিগ্রাম হয় পার লিটার অফ ব্লাডে। তো এটা আমাদের নর্মাল ভ্যালু। তো ইন্ডিকেশন আমরা এক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিন বড় একটা ইন্ডিকেশন দেয়, সেটা হচ্ছে এনিমিয়া। আমাদের হিমোগ্লোবিনের পরিমাণটা যখনই কমে যায় আমরা সেটাকে এনিমিয়া বলি, সেটা যে কারণেই কমুক না কেন। সেটা হতে পারে সিকেল সেল এনিমিয়ার কারণে, হতে পারে এপ্লাস্টিক এনিমিয়া, হতে পারে আরবিসি সঠিকভাবে তৈরি হচ্ছে না, হতে পারে যে কোনো কারণবশত আমাদের শরীর থেকে ইন্টারনাল কিংবা এক্সটার্নাল রক্ত বের হয়ে যাচ্ছে, সেটা কেটে যাওয়ার কারণেও হতে পারে, অন্য কোনো রোগের কারণেও হতে পারে। যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রেও আমাদের এনিমিয়া হতে পারে, এবং সেক্ষেত্রে আমরা যদি পরীক্ষা করি তাহলে আমরা দেখব হিমোগ্লোবিন কিংবা এইচবি এর পরিমাণটা কমে গেছে। তা আমরা একটু দেখি যে কমে যায় কি কি কারণবশত আমাদের হিমোগ্লোবিন কমে যায়, সেটা আমরা একটু দেখি। এখানে যেটা লেখা আছে, লো হচ্ছে অ্যাকুট অর ক্রনিক ব্লাড লস। আমি কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে কি কি কারণে কমে, সেখানে আমি বলছিলাম ব্লাড লস, অর্থাৎ আমাদের শরীর থেকে ইন্টারনাল কিংবা এক্সটার্নাল যেভাবেই হোক না কেন যদি ব্লিডিং হয় অর্থাৎ রক্ত বের হয় তাহলে যেটা হয় সেটার অ্যাকুট এবং ক্রনিক, অর্থাৎ এটা দীর্ঘস্থায়ী হতে পারে, আবার এই মুহূর্তেও হতে পারে। সেই জিনিসগুলোর কারণেও আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ কমতে পারে। তো আমরা একে দেখি, ডিফিসিয়েন্সি অফ আরবিসি প্রোডাকশন, অর্থাৎ আমাদের যে রেড ব্লাড সেল সেটা যদি সঠিকভাবে উৎপন্ন না হয় সেক্ষেত্রেও আমাদের হিমোগ্লোবিন কমে আসবে। বোন মেরু ফেইলার, এখানে আমাদের এপ্লাস্টিক এনিমিয়া, কারণ বোন মেরু যদি সঠিকভাবে অ্যাক্টিভ না থাকে অর্থাৎ সঠিকভাবে সে কাজটা না করে সেক্ষেত্রে আমাদের আরবিসি সঠিকভাবে উৎপন্ন হবে না, আর যে কারণে আমাদের হিমোগ্লোবিনটাও আমাদের আরবিসি অর্থাৎ রক্তের মধ্যে পরিপূর্ণভাবে থাকবে না, যে কারণে আমাদের এপ্লাস্টিক এনিমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এক্সেসিভ আরবিসি ডিস্ট্রাকশন, যদি আরবিসি অধিক পরিমাণে ভেঙে যায় তাহলেও হতে পারে। এছাড়া আমাদের বংশগত একটা রোগ আছে থ্যালাসেমিয়া, সে কারণেও হতে পারে। সিকেল সেল এনিমিয়া, ক্রনিক ডিজিজের মধ্যে যেমন ক্যান্সার, আর্থারাইটিস, রেনাল ডিজিজ, লিভার ডিজিজ, কোলিক ডিজিজ, মেনি টাইপ অফ কার্সিনোমা বলতে আমরা সাধারণত মেলিগন্যান্ট জাতীয় টিউমারকে বুঝে থাকি, রিমেটিক আর্থারাইটিস, তারপর মায়োক্সেডিমা, প্রোটোজোয়াল ইনফেকশন, অ্যানালজেসিক, নেফ্রোপ্যাথি, অটো ইমিউন ডিজিজ, প্রেগন্যান্সি, এলিট অ্যাথলেটস। তাহলে এই যে আমরা জিনিসগুলো দেখতে পাচ্ছি, এই কারণে আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাবে। আমি আবারও নামগুলো বলছি, অ্যাকুট অর ক্রনিক ব্লাড লস, ডিফিসিয়েন্সি আরবিসি প্রোডাকশন, আয়রন, কপার, কোবাল্ট, ভিটামিন B2 অর ফলিক অ্যাসিড। যদি এই কারণে যদি আমাদের আরবিসি প্রোডাকশন কমে যায়, বোন মেরু ফেইলার, যেটা এপ্লাস্টিক নিউমোনিয়ার কারণে হয়ে যায়। তারপর এক্সেস আরবিসি ডিস্ট্রাকশন, থ্যালাসেমিয়া, সিকেল সেল এনিমিয়া, ক্রনিক ডিজিজ যেমন ক্যান্সার, আর্থ্রাইটিস, রেনাল ডিজিজ, লিভার ডিজিজ, কোলিয়াক ডিজিজ, মেনি টাইপ অফ কার্সিনোমা, রিমেটিক আর্থ্রাইটিস, মায়োক্সেডিমা, প্রোটোজোয়াল ইনফেকশন, অ্যানালজেসিক, নেফ্রোপ্যাথি, অটো ইমিউন ডিজিজ, প্রেগন্যান্সি অ্যান্ড অ্যাথলেটস, এইসব ক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। এরপরে কোন কোন ক্ষেত্রে বাড়ে সেটা আমরা একটু দেখি। হেমোসিডাইরোসিস, তারপরে আছে আমাদের হেমোক্রোমোটোসিস,
পলিসাইথেমিয়া রুব্রাভেরা, স্মোকিং, আর হচ্ছে ডিউরেটিক্স। তাহলে আমরা একটু এই উপরের নামটা একটু বোঝার চেষ্টা করি। হেমোসাইডেরোসিস, এটা বলতে বোঝানো হয় আমাদের শরীরে যদি এক্সেসিভ পরিমাণ আয়রন বেড়ে যায়, অর্থাৎ আমরা যদি অতিরিক্ত আয়রন জাতীয় খাবার গ্রহণ করি কিংবা কোনো কারণবশত, সেটা রোগের কারণেও হতে পারে, অন্য কোনো কারণবশত হতে পারে, যদি আয়রনের পরিমাণ আমাদের লোহিত রক্তকণিকায় বৃদ্ধি পায়, তাহলে আমাদের লোহিত রক্তকণিকাগুলো আয়রনে ডিস্ট্রাকশন, অর্থাৎ সেটাকে ধ্বংস করার একটা প্রবণতা শুরু করে। সেরকম একটা ক্ষেত্রে আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ কখনো কখনো বৃদ্ধি পাওয়া যায়। তো আরেকটা বিষয় আমরা যেটা নিচে দেখলাম যে হেমোক্রোমোটোসিস, এটা দেখা যায় যে এই ক্ষেত্রেও আমাদের যে ক্রোমাটিনগুলো আছে হিমোগ্লোবিনের, সেই ক্ষেত্রে আমাদের অনেক সময় এখানেও আমার আয়রনের পরিমাণ বৃদ্ধি পায়, এবং আয়রনের বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় এই আয়রনের যে কোষগুলো কিংবা সেলগুলো আছে সেটা বিভিন্ন জায়গায় জমাট বেঁধে যায়। জমাট বাঁধার কারণে আমাদের শরীরে যেমন আমাদের লিভার সহ অন্য অন্য কিছু অঙ্গকে সে নষ্ট করতে থাকে। সেই জিনিসটাকে আমরা বলি ক্রোমাটোসিস। হ্যাঁ, তার মানে আমরা এখানে দুটো শব্দ পাইছি, হেমোসাইড্রোসিস আর হেমোক্রোমোটোসিস, দুটোই আমাদের আয়রন ঘটিত এক ধরনের ব্যাপার, যেখানে আয়রনের বৃদ্ধি হচ্ছে এবং আমাদের লোহিত রক্তকণিকাকে কখনো নষ্ট করছে, কখনো বা আমাদের শরীরে জমিয়া, অর্থাৎ অতিরিক্ত জমা হইয়া আমাদের শরীরের যে ইন্টারনাল যে অর্গানগুলো আছে, লিভার সহ অন্যান্য যে অর্গানগুলো আছে, সেই অর্গানগুলোকে সে নষ্ট করতে থাকে। এরকম একটা বিষয় এই টার্মগুলো দিয়ে বোঝানো হয়েছে। আমরা পলিসাইথেমিয়া রুব্রাভেরা সম্পর্কে আগেই অবগত হয়েছি, যেখানে আমাদের আরবিসির সংখ্যা বৃদ্ধি পাইতে থাকে। এরকম একটা ক্ষেত্রেও আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়া স্মোকিং, অর্থাৎ ধূমপানজনিত কারণেও আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায়। এছাড়া নিচে একটা টার্ম আছে ডিউরেটিক্স। ডিউরেটিক্স বলা হয়, আমরা এক ধরনের ঔষধ আছে ডিউরেটিক্স ড্রাগ, যেটা খাইলে আমাদের শরীর থেকে পানি বের হইয়া যায়। ঠিক আছে, অতিরিক্ত যে জমা পানিটা সেটা বের হয়ে যায়। তবে যেহেতু এখানে ডিউরেটিক্স লেখা আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের শরীরে পানি জমা বেঁধে যায়, তাহলে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পাইতে পারে। আর যখন পানি জমে যায়, তখন আমরা হচ্ছে অ্যান্টিডিউরেটিক্স ঔষধগুলো গ্রহণ করি, সেক্ষেত্রে সেই অতিরিক্ত জমা পানিটা অনেক সময় বের হয়ে যায়। তো আমরা এই কন্ডিশনেও হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পাবো। তো আমরা পাশে একটা হিমোগ্লোবিনের ফিগার দেখতে পাচ্ছি, একটা ফিতা লাল সবুজ, যেটা ঘূর্ণায়মান অবস্থায় আছে। এই লালটা হচ্ছে আমাদের হিমোগ্লোবিন। তো এইটাও যদিও আমরা ল্যাবে কাজ করব না, তারপরে আমরা আমাদের মতন করে চিনে রাখলাম। এরপর আরেকটা আছে ফলসাই, এটা আমাদের খুব একটা গুরুত্ব বহন করে না, কখনো কখনো এটা হয়, সব সময় হয় না। যেমন হচ্ছে হাইপার বিলিরুবিমিয়া, যখন আমাদের বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পায়, তখনও আমরা হিমোগ্লোবিনকে কখনো কখনো বৃদ্ধি পাইতে দেখি। তারপরে আছে লাইপোপ্রোটিনোমিয়া, হাইপার লাইপোপ্রোটিন, অর্থাৎ আমাদের শরীরে লিপিড নামে যে প্রোটিনটা আছে, সেই লিপিডটা যদি কখনো বৃদ্ধি পায়, তাহলেও আমাদের হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পাইতে পারে। এছাড়া ভেরি হাই হোয়াইট ব্লাড সেল, যদি কখনো কখনো আমাদের হোয়াইট ব্লাড সেল যদি অধিক পরিমাণে বৃদ্ধি পায়, তখনও আমাদের হিমোগ্লোবিন বৃদ্ধি পাইতে পারে। তো এটা আমাদের মোটামুটি হিমোগ্লোবিনের একটা আলোচনা। এরপরে আমরা চলে আসতেছি ডব্লিউবিসি। ডব্লিউবিসির মানে হচ্ছে হোয়াইট ব্লাড সেল অথবা হোয়াইট ব্লাড কার্পালস, অথবা এর অন্য আর একটা নাম আছে, আমরা অলরেডি জানছি, সেটা হচ্ছে লিউকোসাইটস। তো আমরা এবার আবার একটু দেখি হোয়াইট ব্লাড সেল বা লিউকোসাইটটা কাকে বলে। এ হোয়াইট ব্লাড সেল WBC count is a test that measure the number of white blood cell in your body. The test is often included with the complete blood count CBC. The term white blood cell count is also used more generally to refer to the number of white blood cell in our body. তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা ডব্লিউবিসি পরীক্ষা করব এই কারণেই, যেখানে আমরা ডব্লিউবিসির যে সংখ্যাটা আছে রক্তের মধ্যে, সেইটা দেখার জন্য।
তো এটা আমরা কখনো কখনো সিবিসির মধ্যে অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে কখনো এই পরীক্ষাটা চলে যায়, আবার আলাদাভাবে হোয়াইট ব্লাড সেল এভাবেও এটাকে পরীক্ষা করা যায়। আমরা ল্যাবে সাধারণত সংখ্যাটা বোঝার জন্য অর্থাৎ সংখ্যাটা বৃদ্ধি পাইছে নাকি কমে গেছে সেই জিনিসটাকে দেখার জন্য আমরা ডব্লিউবিসিকে পরীক্ষা করে থাকি। তো ডব্লিউবিসির মধ্যে আমাদের দুটো টার্ম আছে, একটা আছে টিসি অর্থাৎ টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি, আর একটা আছে ডিসি ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডব্লিউবিসি। তো আমরা এই বিষয়টাকে আলাদা আলাদাভাবে দেখি যে টিসি এবং ডিসিতে আসলে কি কি আছে সেটা আমরা আলাদাভাবে দেখব। তো আমরা প্রথমেই চলে যাই টিসি অর্থাৎ টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসি। টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসির মধ্যে কি আছে সেটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো আমরা টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসিটাকে আসলে কি হচ্ছে এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি। অক্সিজেন এন্টারিং দ্য লাং attached to the hemoglobin in the blood which carries it to the tissue in the body. Total count is total count or the number of WBC white blood cell per cubic millimeter of blood. আর DC মানে হচ্ছে differential count which express the type of WBC in the blood. তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের শরীরে যে পরিমাণ ডব্লিউবিসি আছে সেইটাকে আমরা যেভাবে কাউন্ট করি সেটাকে বলা হয় টিসি বা টোটাল কাউন্ট। তাহলে আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা ডব্লিউবিসির যে সংখ্যাটা মোট সংখ্যাটা সেটা আমরা দেখতে পাবো। তো সেখানে আমরা একটু দেখি যে ডব্লিউবিসির টোটাল সংখ্যাটা অর্থাৎ টোটাল কাউন্টে আমাদের নর্মাল ভ্যালুটা কত সেটা একটু বোঝার চেষ্টা করি। সেটা আমাদের নিউনেট মানে সদ্য জন্মগত একটা বাচ্চা যার শরীরে 10,000 থেকে 30,000 ডব্লিউবিসি থাকে পার কিউবিক মিলিমিটার অফ ব্লাড, অর্থাৎ 1 কিউবিক মিলিমিটার অফ ব্লাডে আমাদের একজন সদ্য জন্ম নেওয়া বাচ্চার শরীরে 10,000 থেকে 30,000 ডব্লিউবিসি থাকে। তারপরে আছে আমাদের ইনফ্যান্ট হচ্ছে নিউনেট একটু বড় হইলে ইনফ্যান্ট হয়ে যাবে 6,000 থেকে 20,000। তারপরে আছে চাইল্ড হচ্ছে 5,000 থেকে 15,000। তারপরে আছে আমাদের অ্যাডাল্ট বলতে এখানে পূর্ণবয়স্ক পুরুষ মহিলা দুই শ্রেণীকেই বোঝানো হয়েছে 4,000 থেকে 11,000। এটা কখনো কখনো কোনো বইতে 4,000 থেকে 10,000 লেখা আছে, তো এটাতে ভেরিয়েশন আমি আগেই বলছি কখনো কখনো এটা ভেরিয়েশন হয় বই এবং বইয়ের লেখক অনুযায়ী কিংবা রিসার্চার অনুযায়ী, কখনো কখনো এদিক ওদিক একটু চেঞ্জ হয়েছে অথবা দেশ কাল পাত্র অবস্থান ভেদেও চেঞ্জ হতে পারে, হয়তো এই কারণেই ওরা ভিন্নতা পাইছে। সে বিষয়টা নিলেও আমরা যখনই এই বিষয়টা দেখব যদি 1,000 এদিক ওদিক কখনো পেয়ে যাই তাহলে আমরা বলে নেব যে এই বইয়ের রেফারেন্স হিসেবে নেওয়া হয়েছে কিংবা এটা অন্য রাইটারের রেফারেন্স হিসেবে নেওয়া হয়েছে, যেটা নিয়ে আমরা এটাকে রেফারেন্স বেজে নিতে পারবো। যাই হোক, আমরা পরীক্ষা করব কেন কিংবা পরীক্ষা করে কি সন্দেহ করব এই বিষয়টাকে একটু দেখি। ইন্ডিকেশনে আমাদের আছে ইনফেকশন এবং ব্লাড ডিজিজ। তাইলে আমরা ইনফেকশনের কারণেও আমরা ডব্লিউবিসি দেখতে পারি, অথবা আমাদের কাছে কোনো রোগী যদি আসে তাকে যদি আমাদের সন্দেহ হয় যে তার শরীরে কোনো ধরনের কোনো মাইক্রো অর্গানিজম থাকতে পারে অর্থাৎ ক্ষুদ্র অণুজীব থাকতে পারে তাহলে আমরা পরীক্ষা করতে পারি। এছাড়া আমরা যদি সন্দেহ করি তার রক্তে কোনো রক্তজনিত কোনো রোগ আছে তাহলে আমরা এটা পরীক্ষা করতে পারি। তাহলে আমরা এবার একটু দেখি যে ব্যাখ্যাটায় কি বলছে। যদি আমাদের ডব্লিউবিসির পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমরা কি কি সন্দেহ করব একটু দেখি। তার ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে, লিউকেমিয়াসিস আছে, অ্যালকোহলিক হেপাটাইটিস, কোলেসাইটিসিস অ্যান্ড প্রেগন্যান্সি। তাইলে আমরা এখানে একটু দেখি যে কি হইল। ব্যাকটেরিয়াল ইনফেকশন, যদি আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয় সেক্ষেত্রে আমাদের ডব্লিউবিসির সংখ্যা বৃদ্ধি পেয়ে থাকে। ডব্লিউবিসির সংখ্যা এ কারণেও বৃদ্ধি পায় যদি আমাদের শরীরে লিউকেমিয়া নামে যে এক ধরনের রক্তের ক্যান্সার জাতীয় সেক্ষেত্রেও আমরা এটা দেখতে পারি। এছাড়া কারো যদি অ্যালকোহল খাওয়ার কারণে হেপাটাইটিস অর্থাৎ আমাদের লিভারে ইনফ্লামেশন হয় অথবা প্রদাহ হয় তাহলেও আমরা এক্ষেত্রে ডব্লিউবিসির সংখ্যা বৃদ্ধি পাবো। তারপরে আমাদের আছে কোলেসিস্টাইটিস, আমাদের যদি কোনো জায়গায় সিস্ট হয় সেই সিস্টের কারণে যদি প্রদাহ হয় তাহলেও আমরা, তারপরে আমাদের আছে প্রেগন্যান্সির কারণেও আমাদের ডব্লিউবিসির পরিমাণটা বৃদ্ধি পেয়ে থাকে।
তারপরে আমরা একটু দেখি কমে যায় কোন কোন ক্ষেত্রে। কমে যায় লিউকেমিয়া, ভাইরেমিয়া, অটো ইমিউন ডিজিজ আর হচ্ছে এল্ডারলি। আচ্ছা, লিউকেমিয়া অলরেডি আমরা জানছি যে আমাদের রক্তের ক্যান্সার জাতীয় এক ধরনের রোগ, সেই কারণে আমাদের ডব্লিউবিসি পরিমাণ কমে যায়। ভাইরেমিয়া বলতে আমাদের রক্তের মধ্যে যদি ভাইরাস যে অণুজীবটা আছে সেটা যদি বৃদ্ধি পায় তাহলে সেটাকে আমরা বলি ভাইরেমিয়া, যে ক্ষেত্রে আমাদের ভাইরাল হেপাটাইটিস হয়, এরকম একটা ক্ষেত্রেও আমাদের ডব্লিউবিসির পরিমাণ কমে যেতে পারে। এছাড়া আমাদের অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ আমাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষেত্রে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা দুর্বলতার কারণে যদি কোনো রোগ হয়ে থাকে। এছাড়া এল্ডারলি বলতে এখানে বোঝানো হয় বয়স্ক মানুষদের ডব্লিউবিসির পরিমাণ কমে যায়। আমরা এখানে ডব্লিউবিসির একটা ছবি দেখতে পাচ্ছি, দেখতে সাধারণত একটা গোল এবং উপর দিয়ে এক ধরনের খাসকাটা একটা ভাব, জড়ানো এরকম একটা জিনিস দেখা যাচ্ছে। এটা আমাদের হোয়াইট ব্লাড সেল। তো এই সংখ্যা নিয়েই আমরা এরই সংখ্যা নিয়ে এত সময় কথা বলতেছিলাম। তাহলে আমরা কি জানলাম টিসিতে, অর্থাৎ টোটাল কাউন্ট অফ ডব্লিউবিসিতে, যে আমাদের নর্মাল ভ্যালু কত, আমরা কি সন্দেহ করব কিংবা কেন এই পরীক্ষাটা করব, কিংবা আমরা কোন রোগের ক্ষেত্রে এটা বেশি পাবো কিংবা কম পাবো, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাইলাম। আমরা এরপরে চলে যাব ডিসি, অর্থাৎ ডিফারেন্সিয়াল কাউন্ট অফ ডব্লিউবিসি। এই জায়গায় আমরা চলে যাব, দেখা যাক এখানে কি হচ্ছে। ডব্লিউবিসির একটা পার্ট হচ্ছে ডিসি, অর্থাৎ ডব্লিউবিসির আমি প্রথমেই বলেছিলাম ডব্লিউবিসির কিছু পার্ট আছে অথবা প্রকারভেদ আছে। একটা হচ্ছে দানাদার উপাদান, অর্থাৎ ডব্লিউবিসির উপাদানকে আমরা এখানে ক্যারি করছি যে দানাদার উপাদান, আর একটা হচ্ছে অদানাদার উপাদান। সেই দানাদার এবং অদানাদার উপাদানের মধ্যে আমাদের আছে হচ্ছে বিভিন্ন কিছু উপাদান, যেমন নিউট্রোফিল, ইসিনোফিল, ব্যাসোফিল, মনোসাইট এবং লিম্ফোসাইট। তো এই জিনিসগুলো আমাদের শরীরে যদি বৃদ্ধি পায় তাহলে সেটাতে আমরা কি সন্দেহ করব, যদি কমে যায় তাহলে আমরা কি সন্দেহ করব, সেই বিষয়গুলো আমরা দেখব। সেই সাথে আমরা এও দেখব যে তার নর্মাল ভ্যালুটা কত। তাহলে আমরা প্রথমেই চলে আসি আমাদের নিউট্রোফিলসের মধ্যে। নিউট্রোফিলসে আমরা একটু দেখতে পাই যে কি হয়েছে। নিউট্রোফিল আর এ টাইপ অফ হোয়াইট ব্লাড সেল, WBC or granulocyte, that protect us from infection among that other function. They make up approximately 40 to 60 of the white blood cell in our bodies, on and are the first cell to arrive on the scene when we experience a bacterial infection. তাহলে আমরা সহজভাবে বুঝি, আমাদের শরীরে ডব্লিউবিসির মধ্যে যে দানাদার উপাদানটা আছে সেই দানাদার উপাদানটার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে নিউট্রোফিল, যা আমাদের ভিন্ন ধরনের ইনফেকশন থেকে রক্ষা করে এবং আরও অন্য কিছু কাজ করে। সাধারণত আমাদের শরীরে এটা 40 থেকে 60% প্রায় হোয়াইট ব্লাড সেলের মধ্যে এটা থাকে। হ্যাঁ, এবং এটা বিভিন্ন ধরনের ইনফেকশন অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে প্রতিরোধ করে অথবা আমাদের শরীরকে রক্ষা করে থাকে। আমরা একটু নর্মাল ভ্যালুটা দেখি। নর্মাল ভ্যালু এখানে লেখা আছে 40 থেকে 60%, কিন্তু আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে 90% ল্যাবের ইনভেস্টিগেশনে আমি যেটা দেখছি যে এটা নর্মাল রেট হচ্ছে 40 থেকে 70%। তো আমরা এই বিষয়টা একটু মাথায় রাখবো। 40 থেকে 70% আমাদের ল্যাবের যে রেফারেন্স ভ্যালুটা দেওয়া থাকে সেখানে এরকমটা লেখা রয়েছে, কিন্তু আমি প্রায় 4-5টা বইতে দেখছি এবং ইন্টারনেটেও দেখছি এটাকে 40 থেকে 60% হিসেবেই ইনক্লুড করা হয়েছে, যে কারণে আমি এখানে এটা লিখে দিছি 40 থেকে 60% থাকবে। তো আমরা এটা পরীক্ষা করব কেন কিংবা কি সন্দেহ করে পরীক্ষা করব সেটা দেখি। সাধারণত ইনফেকশন যদি আমরা সন্দেহ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা নিউট্রোফিলটাকে পরীক্ষা করব। এটা সাধারণত আমার সিবিসি পরীক্ষা করলেও নিউট্রোফিলটাকে সম্বন্ধে জানতে পারবো। আমরা যদি ডব্লিউবিসি পরীক্ষা করি সেক্ষেত্রেও আমরা নিউট্রোফিল সম্বন্ধে জানতে পারবো। এছাড়া আমরা যদি সরাসরি নিউট্রোফিল লিখে দিই যে আমি নিউট্রোফিলের পরিমাণটাই দেখবো শুধুমাত্র, তাহলেও ল্যাব থেকে আমাদের এই পরীক্ষার রিপোর্টটা দেবে। তাহলে আমরা একটু ব্যাখ্যা দেখি কি পাবো যদি আমাদের
নিউট্রোফিলের পরিমাণ অধিক পর্বে বৃদ্ধি পায়। আমরা অধিক মানে হাই, ভেরি হাই যদি হয় তাহলে আমাদের আছে নিউমোকক্কাল নিউমোনিয়া নামে এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটা আমাদের নিউমোনিয়া রোগের কারণ। সেইটার ক্ষেত্রে আমরা নিউট্রোফিল অধিক পরিমাণে পাবো। আমাদের লাঙে অর্থাৎ ফুসফুসে যদি কখনো পুজ জমে তাহলে সেক্ষেত্রেও আমরা নিউট্রোফিল পরিমাণ বৃদ্ধি পাবো। এছাড়া আমাদের যদি কখনো, এখানে লেখা হয়েছে ডিসেমিনেটেড কার্সিনোমা, বলতে আমাদের শরীরে যদি কোনো কার্সিনোমা অর্থাৎ মেলিগন্যান্ট টিউমার যদি কখনো ছড়াইয়া যায়, অর্থাৎ ইংরেজিতে বলা হয় মেটাস্টেটিস কার্সিনোমা কিংবা মেটাস্টেটিস ক্যান্সার, এই টাইপের যদি কোনো ক্ষেত্র তৈরি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রেও নিউট্রোফিলের পরিমাণ অনেক বেশি পরিমাণে পরীক্ষায় পাবো। তারপরে আমরা শুধুমাত্র আমরা এখানে হাই কি পাবো, সাধারণত বৃদ্ধি পায় নর্মাল রেটের থেকে। কোন কোন কারণে? ব্যাকটেরিয়াল ইনফেকশন, রেবিস বলতে আমাদের পশুতে কামড়াইলে, বিশেষ করে আমরা কুকুরের কথা বেশি বলি এই ক্ষেত্রে। তো কুকুরে যদি কামড়ায় তাহলে আমাদের কুকুর, বিড়াল, ইঁদুর এছাড়া অন্যান্য পশু পাখি এর মধ্যে আনা হয়। এই পশু পাখির কামড়ানোর কারণে আমাদের শরীরে রেবিস নামের একটা ভাইরাস ঢুকে যায়, সেই কারণে আমরা নিউট্রোফিলের পরিমাণটা বৃদ্ধি পাবো। তারপরে আছে আমাদের হারপাস জোস্টার, এটা এক ধরনের স্কিনের রোগ, সাধারণত কখনো কোথাও কোথাও আপনার ক্ষত কিংবা ঘা টাইপ এরকম কিছু হয়ে যায় এবং এটা শরীরে ছড়ায় যায়, চক্রবক্র অর্থাৎ জিওগ্রাফি লেভেলের মতো একটা অবস্থার মতন এটা থাকে। তারপরে সিভিয়ার ইনফ্লামেশন এনিহোয়ার ইন দ্য বডি, শরীরের যে কোনো জায়গায় যদি প্রদাহ তৈরি হয় সেক্ষেত্রে আমাদের নিউট্রোফিল বৃদ্ধি পায়। হেমোরেজ, শরীরের কোথাও থেকে যদি রক্ত বের হয়ে যায় তাহলে আমরা নিউট্রোফিলের পরিমাণ বৃদ্ধি পাবো। এছাড়া হেমোলাইসিং, যদি আমাদের রক্তকণিকা ভাঙতে শুরু করে সেক্ষেত্রে পাবো আমরা বৃদ্ধি। এছাড়া বার্ন মানে হচ্ছে পুড়ে যাওয়া। ট্রমা মানে হচ্ছে আঘাত পাওয়া। মেলিগন্যান্সি বলতে আমরা টিউমারটা যেহেতু দুই প্রকার, সেই দুই প্রকার টিউমারের একটা আছে আমাদের মেলিগন্যান্ট টিউমার, সেই ক্ষেত্রে এখানে মেলিগন্যান্সিটা শুধু উল্লেখ করা হয়েছে। আমাদের আর এক ধরনের টিউমার আছে বেনাইন টিউমার, তো সাধারণত বেনাইন টিউমারের কথা এখানে উল্লেখ করেনি, শুধু মেলিগন্যান্সির কথা উল্লেখ করছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে কোনো টিউমার জাতীয় কোনো কারণবশত কোনো জায়গায় ক্যান্সারের সেল গ্রোথ করছে, সেরকম একটা ক্ষেত্রে আমরা এটাকে তুলনা করব মেলিগন্যান্সিকে। তারপরে আমাদের সিভিয়ার ইনফেকশন, প্রেগনেন্সি। তো এইরকম এই যে ক্ষেত্রগুলো আছে এখানে আমাদের নিউট্রোফিলের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো এটা আমরা দেখব কি কি ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। ব্যাকটেরিয়াল ইনফেকশন, রেবিস, অ্যাক্টিনোমাইকোসিস, হারপাস জোস্টার, সিভিয়ার ইনফ্লামেশন এনিহোয়ার ইন দ্য বডি, হেমোরেজ, হেমোলাইসিং, বার্ন, ট্রমা, ম্যালিগন্যান্সি, মাইলোপ্রোফিলেটিভ ডিজিজ, সিভিয়ার ইনফেকশন, প্রেগন্যান্সি। এই ক্ষেত্রে আমরা নিউট্রোফিলের পরিমাণটা বৃদ্ধি পাবো। এরপরে কমে যাবে কোন কোন ক্ষেত্রে আমরা একটু সেটা দেখি। ভাইরাল ইনফেকশন, ওভারওয়েলমিং ব্যাকটেরিয়াল ইনফেকশন, টাইফয়েড, স্টারভেশন, হেপাটাইটিস, ভিটামিন B12 অ্যান্ড ফলিক অ্যাসিড ডিফিসিয়েন্সি, লিউকেমিয়া, লিম্ফোস্যাক্রোমা, এপ্লাস্টিক অ্যানিমিয়া, সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোস, টিউবারকুলোসিস, ব্যাসিলাস, ব্রুসেলাস, হেমোডায়ালাইসিস, তারপর আছে হাইপার স্প্লিনিজম আর সাইটোটক্সিক ড্রাগ। এই ক্ষেত্রে আমাদের নিউট্রোফিলের পরিমাণটা কমে যাচ্ছে। আমি একটু সাধারণভাবে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমাদের শরীরে যদি ভাইরাসজনিত কারণবশত কোনো ধরনের ইনফেকশন হয় তাহলে আমাদের নিউট্রোফিলের পরিমাণটা কমে আসবে। এছাড়া ব্যাকটেরিয়াল ইনফেকশনেও কমে। টাইফয়েড নামে আমাদের একটা ফিভার আছে, আমরা জানি যেটা ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে, সেই কারণে এটা হয়ে থাকে। তারপরে আছে হেপাটাইটিস, আমাদের লিভারে যদি প্রদাহ তৈরি হয়, এখানে ভিটামিন ডেফিসিয়েন্সি দেখানো হয়েছে। লিউকেমিয়া আমাদের রক্তের এক ধরনের ক্যান্সার জাতীয় রোগ। লিম্ফোস্যাক্রোমা আমাদের লিম্ফোসাইটে যদি কোনো ধরনের ম্যালিগন্যান্ট সেল গ্রোথ করে তাহলে। এপ্লাস্টিক অ্যানিমিয়া আমাদের যদি রক্ত উৎপাদনে কোনো সমস্যা হয়। টিউবারকুলোসিস, ব্যাসিলাস অর্থাৎ আমাদের যদি টিবি রোগ হয়। ব্রুসেলাস যদি আমাদের স্কিনে কোনো ধরনের রোগ হয়। হেমোডায়ালাইসিস যদি আমাদের রক্তকণিকা সঠিকভাবে ডায়ালেটেড না হয় তাহলে। তারপরে আমাদের আছে হচ্ছে হাইপার স্প্লিনিজম, অর্থাৎ আমাদের স্প্লিন নামে একটা অর্গান আছে, সেই অর্গানটা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে। এছাড়া সাইটোটক্সিক ড্রাগ বলতে আমরা বুঝি যে ক্যান্সারের চিকিৎসার জন্য
যে ঔষধগুলো এলোপ্যাথি চিকিৎসায় ব্যবহার করা হয় তাকে সাইটোটক্সিক ড্রাগ বলা হয়। তাহলে আমরা নিউট্রোফিলটা কোন কোন কারণে কমে সেই জিনিসটাকে আমরা দেখতে পাইলাম। এরপরে আমাদের এখানে একটা অপশন আছে, দেখেন হাইপার সেগমেন্টেশন। এটা আমাদের খুব একটা লাগে না, এটা প্রয়োজন নেই বলে মনে করি। আমরা এদিক থেকে চলে আসি, আমরা উপরের কোন ক্ষেত্রে বাড়ে এবং কোন ক্ষেত্রে কমে এই জিনিসটা যদি জানতে পারি তাহলে আমাদের ইনাফ। আমাদের এখানে নিউট্রোফিলের একটা চিত্র দেওয়া আছে, যেটা মোটামুটি ব্যাঙের ছাতার মতন এদিক ওদিক কী সব উল্টাপাল্টা দেখাচ্ছে। মোটামুটি এটা আমাদের নিউট্রোফিলের চেহারা। তো এরপরে আমরা চলে যাব লিম্ফোসাইটে। লিম্ফোসাইটও আমাদের হোয়াইট ব্লাড সেল এর একটা অংশ কিংবা পার্ট, অথবা হোয়াইট ব্লাড সেল যে দানাদার এবং অদানাদার অংশ মিলে গঠিত হয় তার একটা পার্ট এখানে আমরা দেখছি। লিম্ফোসাইট আর হোয়াইট ব্লাড সেল দ্যাট আর অলসো অন অফ দ্য body main types immune cell. They are made in the bone marrow and found the blood and lymph tissue. The immune system is the complex network of cell known as immune cell that include lymphocytes. তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি, আমাদের শরীরের যে ইমিউনিটি সিস্টেমটা সেটাকে প্রধানত শক্ত এবং পোক্ত অবস্থায় ধরে রাখে হচ্ছে আমাদের লিম্ফোসাইট। অর্থাৎ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে হচ্ছে আমাদের লিম্ফোসাইট। এটা তৈরি হয় হচ্ছে আমাদের বোন মেরু থেকে, এবং আমরা এটা রক্তের মধ্যে পাইয়ে থাকি, এবং আমাদের যে লিম্ফ যে টিস্যুগুলো আছে, লিম্ফ নোডের যে টিস্যুগুলো, সেই টিস্যুর মধ্যে আমরা লিম্ফোসাইটকে পাইয়ে থাকি। তো আমরা একটু জানি যে লিম্ফোসাইটসের নর্মাল ভ্যালুটা কত। আমাদের লিম্ফোসাইটসের নর্মাল ভ্যালু হচ্ছে 20 থেকে 40%। এরপরে আমরা যদি পরীক্ষা করি তাহলে কেন করব, কিংবা পরীক্ষা করলে কি দেখতে পাইতে পারি, এর মধ্যে কি সন্দেহ করব আমরা সন্দেহ করব ইনফেকশন। ইনফেকশনটা হচ্ছে আমাদের ব্লাডের ইনফেকশন, ব্লাডে অথবা শরীরের অন্য কোনো যে কোনো জায়গায় একটা ইনফেকশন পেতে পারি। এছাড়া আমাদের রক্ত রোগ, রক্তের যে রোগগুলো আছে তার মধ্যে যে কোনো একটা রোগে আক্রান্ত হতে পারে আমাদের রোগী। এক্ষেত্রেও আমরা সন্দেহ করি কিংবা পরীক্ষা করে রিপোর্ট পাইলে এই ধরনের রোগগুলোকে আমরা সন্দেহ করতে পারি। তাহলে আমরা এবার একটু যাব যে আমরা যদি লিম্ফোসাইটকে যদি বৃদ্ধি দেখতে পাই তাহলে আমরা কি কি সন্দেহ করব সেটা একটু দেখি। এখানে ক্রনিক ইনফেকশন, টিবি, সিফিলিস, পার্টুসিস ইনফেকশন, লিম্ফোসাইটোসিস, ক্রনিক লিম্ফোসাইটোটিক লিউকোমিয়াস। তাহলে আমরা একটু বুঝি, এখানে একটু লেখা আছে নর্মাল ফর্ম হাই হবে। নর্মাল ফর্ম মানে আমরা একটু দেখি চেহারাটা কেমন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের লিম্ফোসাইটসের চেহারা। তো নর্মাল ফর্ম বলতে এর গঠনটা এরকমই থাকবে। এরকম একটা অবস্থায় আমরা উচ্চ পাবো কোন কোন ক্ষেত্রে সেটা দেখানো হয়েছে, যে ক্রনিক ইনফেকশন অর্থাৎ দীর্ঘদিন যাবৎ যদি কোনো রুগী কোনো ইনফেকশনে ভুগতে থাকে, টিউবারকুলোসিস ব্যাসিলাস টিবিতে যদি আক্রান্ত থাকে, সিফিলিসের কারণে যদি আক্রান্ত থাকে, পার্টুসিস হচ্ছে আমাদের হুপিং কাশির যে জীবাণুটা আছে সেটাকে বলা হয় পার্টুসিস। তো এক্ষেত্রে আমরা এটাও একটা জীবাণু। তারপরে আছে ইনফেকশনাস লিম্ফোসাইটোসিস, আমাদের যদি লিম্ফ নোডগুলো বিভিন্ন ইনফেকশন দ্বারা আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আমরা পাবো। এবং ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়াসিস, আমাদের লিম্ফ নোড, এটাও লিম্ফ নোডের একটা ব্যাপার। সেখানে যদি আমাদের লিম্ফ নোডগুলো কোনো ম্যালিগন্যান্ট দ্বারা আক্রান্ত হয়ে থাকে কিংবা রক্ত রোগে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা এটাকে উচ্চতায় পাবো। এবার আছে আমাদের হাই বলতে আমরা যেটা এখানে দেখতেছি, এখানেও আমরা হাই পাইছি কিন্তু নর্মাল ফর্ম রয়েছে। এইবার আমাদের হাই আছে কিন্তু অ্যাবনর্মাল ফর্ম। অ্যাবনর্মাল ফর্ম হচ্ছে আমাদের এখানে যে লিম্ফোসাইটসের যে গঠনটা, সেই গঠনটা এখানে পরিবর্তন হয়ে যাবে। তাহলে গঠনটা পরিবর্তন হয়ে কি আসতেছে আমরা একটু দেখি। সেটা হচ্ছে ইনফেকশনাল মনোনিউক্লিওসিস, অর্থাৎ এর মধ্যে এক ধরনের নিউক্লিয়াস থেকে সেই নিউক্লিয়াসটাকে বৃদ্ধিপ্রাপ্ত কিংবা তার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মিজেলস আমাদের ভাইরাস ঘটিত এক ধরনের রোগ, যেটা আমাদের শরীরের স্কিনে সাধারণত আমরা প্রকাশ পাই। এছাড়া জ্বরও থাকে। এছাড়া আছে আমাদের অ্যাকিউট লিম্ফ্যাটিক লিউকেমিয়া, সাইটোমেগালোভাইরাস, টক্সোপ্লাজমোসিস, রুবেলা, হেপাটাইটিস, ব্রুসেলোসিস, টাইফয়েড ফিভার, ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস, সিরাম সিকনেস
আদার ভাইরাল ইনফেকশন। আমরা একটু দেখি যে কি বলছে এখানে। রুবেলা এক ধরনের ভাইরাস, হেপাটাইটিস মানে লিভার প্রদাহ সেটাও ভাইরাসের কারণে হয়, ব্রুসেলাসও ভাইরাসের কারণে, টাইফয়েড ফিভার আমাদের ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে, ব্যাকটেরিয়াল ইন্ডোকার্টাইটিস আমাদের যদি হার্টের যে কভারিং আছে সেই কভারিংটা যদি প্রদাহযুক্ত হয়ে যায় তাহলে ভাইরাসের কারণে, সেক্ষেত্রে আমরা ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস বলে থাকি। এছাড়া সিরাম সিকনেস, সিরাম মানে বলা হয় রক্ত, এখানে রক্তের দোষজনিত কোনো সমস্যা এবং আদার্স ভাইরাল কমপ্লিকেশন। তো এই ক্ষেত্রে আমরা মোটামুটি দেখব যে আমাদের লিম্ফোসাইটটা তার গঠনটা পরিবর্তন হয়েছে এবং আমাদের লিম্ফোসাইটের যে সংখ্যা 20 থেকে 40% সেটাও বৃদ্ধি পাইছে আমরা এই ক্ষেত্রে দেখতে পাবো। এবার আমরা একটু দেখবো যে লিম্ফোসাইটের সংখ্যা কমে যায় কিভাবে, সেই জিনিসটা একটু ব্যাখ্যা করবো আমরা, যে কমে যায় কোন কোন কন্ডিশনে কিংবা কোন কোন রোগের ক্ষেত্রে। সেটা হচ্ছে আমাদের প্রথমেই আছে স্ট্রেস, যদি আমরা অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকি তাহলে আমাদের এটা কমে যায়, ট্রমার কারণে কমে, হেমোরেজ অর্থাৎ রক্তক্ষরণের কারণে কমে, গ্রোস ইনফেকশন এটা হচ্ছে বৃহৎ আকারে যদি আমাদের ইনফেকশন হয় শরীরে সেক্ষেত্রে কমে, আমাদের হটকিং ডিজিজের কারণে কমে, এইডসের কারণে কমে, ইরাডিয়েশনের কারণে কমে, টিউবারকুলোসিসের কারণে কমে, সাইটোটক্সিক ড্রাগের কারণে কমে, এবং এলডারলি যারা বয়সজনিত আছে অর্থাৎ যারা বয়স্ক সিনিয়র সিটিজেন তাদেরও এটা কম পাওয়া যায়। তো আমরা একটু দেখি, স্ট্রেসটা আমরা বুঝলাম, ট্রমাটা আমরা জানি, হেমোরেজ জানি, তারপরে এইডস আমরা জানি এটা একটা মারাত্মক প্রাণঘাতী রোগ যেটার এখন পর্যন্ত ভালো কোনো চিকিৎসা বের হয়নি। তো এক্ষেত্রে আমরা লিম্ফোসাইটসের পরিমাণটা কম পাবো। ইরাডিয়েশন এটা আমাদের একটা ভালো অপশন, এটা সম্বন্ধে আমাদের ধারণা রাখা উচিত। যারা দীর্ঘদিন ছায়া জায়গায় অথবা কোনো ধরনের এসি রুমে কাজ করে অর্থাৎ সূর্যের আলো থেকে যারা দূরে থাকে তাদেরও লিম্ফোসাইটসের পরিমাণ কমে যায়। এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে জেনে রাখা উচিত যে আমাদের মাঝে মাঝে সূর্যের আলোতে যেতে হয়। ইরাডিয়েশন, এখানে রেডিয়েশন নামের একটা শব্দ আছে, রেডিয়েশনের থেকে দূরে থাকলেই আমাদের ইরাডিয়েশন হয়। তো এই বিষয়টা আমরা একটু মাথায় রাখবো। সাইটোটক্সিক ড্রাগের কথা বলা হয়েছে, টিবির কথাও বলা হয়েছে, সেটা আমরা মাথায় রাখবো। এরপরে আমাদের আছে হচ্ছে ইসোনোফিলস। ইসোনোফিলসও আমাদের হোয়াইট ব্লাড সেলের একটা অংশ, অর্থাৎ আমরা যে দানাদার অদানাদার দুটো অংশ পাইছি হোয়াইট ব্লাড সেলের মধ্যে, যে উপাদান সেই উপাদানের একটি হচ্ছে আমাদের ইসোনোফিল। আমরা ইতিমধ্যে নিউট্রোফিল, লিম্ফোসাইটস আলোচনা করছি, এখন ইসোনোফিল আলোচনা করব। এর মধ্যে আমরা একটু দেখি, ইসোনোফিলস আর এ টাইপ অফ ডিজিজ ফাইটিং হোয়াইট ব্লাড সেল। খুবই ভালো একটা অংশ আমাদের ইসোনোফিল, সেটা হচ্ছে আমাদের শরীরে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে তাহলে তার সাথে যুদ্ধ করে, অর্থাৎ ফাইট করে তাকে পরাস্ত করার সর্বোচ্চ চেষ্টা করে। যদি ইসোনোফিল এই রোগ কিংবা রোগ জীবাণুর সাথে পেরে না ওঠে তাহলে আমরা তখন রোগে আক্রান্ত হয়ে যাই, যদি আমাদের ইসোনোফিল পরাজিত হয় তবে। এই জন্য এটা আমাদের একটা ইম্পর্টেন্ট একটা হোয়াইট ব্লাডের একটা অংশ। তো আমরা আর একটু দেখি যে দিস কন্ডিশন মোস্ট অফেন ইন্ডিকেটেড এ প্যারাসাইটিক ইনফেকশন অ্যান্ড অ্যালার্জিক রিয়াকশন অর ক্যান্সার। ইউ ক্যান হ্যাভ হাই লেভেল অর ইসোনোফিলস ইন আওয়ার blood eosinophilia or in tissue at the site of an infection or inflammation, tissue eosinophilia। তাহলে আমরা এখানে খুব ভালোভাবে দেখতে পারতেছি আমাদের প্যারাসাইটিক মানে হচ্ছে পরজীবীর কারণে যদি কোনো ইনফেকশন হয়, এছাড়া যদি আমাদের অ্যালার্জিক রিয়াকশন হয় অথবা যদি আমাদের ক্যান্সার হয় তাহলে এইটা প্রতিরোধ করার চেষ্টা করে হচ্ছে ইসোনোফিলস। তো ইসোনোফিল যদি এটা তার এই সব জীবাণুর সাথে যুদ্ধ করিয়া যদি ইসোনোফিল পরাজিত হয় তাহলে এই রোগ জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করতে পারে। আজ যদি ইসোনোফিল বিজয় লাভ করে তাহলে এই রোগ জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করতে পারে না। তো আমরা এবার একটু জানবো ইসোনোফিলসের নর্মাল ভ্যালু হচ্ছে আমাদের 1 থেকে 5%। তো এরপরে আমরা কেন পরীক্ষা করব, ডিটারমিনিং অফ নেচার অ্যান্ড কালার অফ ইনফেকশন অ্যান্ড পার্ট অফ এফবিসি। তো আমরা একটু দেখি ডিটারমিনিং অফ নেচার অ্যান্ড কোর্স অফ ইনফেকশন, অর্থাৎ আমরা একটা জীবাণুর যে চরিত্র, তার যে ট্র্যাডিশন সেই সম্পর্কে আমরা জানতে পারবো। তার কোর্স মানে হচ্ছে তার প্রতিক্রিয়াকাল,
কতদিন সে আমার শরীরে প্রতিক্রিয়া তৈরি করবে সেই বিষয়ে আমরা অবগত হতে পারবো, এবং সে আমার শরীরে কতটা ক্ষতি করতে পারে, কতটা দিন অবস্থান করবে সেই বিষয়গুলো সম্বন্ধে আমরা অবগত হইতে পারবো। এছাড়া আছে পার্ট অফ এফবিসি। এফবিসি মানে হচ্ছে ফুল ব্লাড কাউন্ট, অর্থাৎ আমরা এটার কাছ থেকে আমাদের ফুল ব্লাড কাউন্টেরও একটা নির্দিষ্ট একটা ডিটারমিনেশন আমরা এখান থেকে আদায় করতে পারবো। আমি এই ক্ষেত্রে একটু বলি, আমাদের এই ইসিনোফিলের আরও একটা পরীক্ষা আছে সার্কুলেটরি ইসিনোফিল, যে ক্ষেত্রে আমরা এক কথায় আমাদের শরীরে যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে আমরা শুধুমাত্র এই সার্কুলেটরি ইসিনোফিলটা পরীক্ষা করতে পারি, এবং সেখানে আমরা দেখতে পাবো যে আমাদের সার্কুলেটরি ইসিনোফিলের পরিমাণটা বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাইলে আমরা তখন সময়ে সন্দেহ করতে পারবো যে তার শরীরে অ্যালার্জিক রিয়াকশন আছে, এবং আমরা যদি সেই বরাবর তার অন্য সাদৃশ্য অর্থাৎ লক্ষণের সাথে মিলে চিকিৎসা করি, তাহলে সাধারণত এক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ডেভেলপ করে। যদি মিল যায় তা আমরা একটু দেখি যে এই ইসোনোফিল কি কি কারণবশত বৃদ্ধি পায় সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে ভেরি হাই যখন অনেক পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে আমরা সন্দেহ করতে পারি হচ্ছে কার্সিনোমা, অর্থাৎ আমাদের ক্যান্সার জাতীয় এক ধরনের সেল গ্রোথ করে। ইসিনোফিলিক লিউকেমিয়া, এটা আমাদের রক্তের এক ধরনের জটিলতা, আর হচ্ছে হাইড্রেটেড ডিজিজ। তো এরপরে আমরা দেখবো ভেরি হাইটা আমরা দেখলাম, এরপরে আমরা দেখবো হচ্ছে হাই হয় অর্থাৎ বৃদ্ধি পায় কোন ক্ষেত্রে। আমি কেবলমাত্র অ্যালার্জির কথা বলতেছিলাম, দেখুন এখানে প্রথমেই আছে অ্যালার্জি যদি আমাদের শরীরকে আক্রমণ করে তাহলে আমাদের ইসোনোফিলটা বৃদ্ধি পায়। তাহলে আমরা পাইলাম কি অ্যালার্জি, হে ফিভার, পলিআর্থ্রাইটিস নোডোসা, হটকিন ডিজিজ, ইন্টেস্টাইনাল অর্ন, অ্যাজমা, সিরাম সিকনেস, এক্সিমা, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ডার্মাটাইটিস, ইরিটেশন, ইনফেকশন, তারপরে আছে ড্রাগ। তাহলে আমরা এই ক্ষেত্রগুলোতে আমরা দেখব যে আমাদের রক্তের ইসোনোফিলটা বৃদ্ধি পাইছে। এরপরে আছে কমে যায় কখন, তাহলে আমরা অ্যাকুইট ব্যাকটেরিয়াল ইনফেকশন আর হচ্ছে হাইড্রোকর্টিসন থেরাপি। অ্যাকুইট ব্যাকটেরিয়াল ইনফেকশন অর্থাৎ ব্যাকটেরিয়া এইমাত্র ইনফেকশনটা শুরু করছে। হাইড্রোকর্টিসন আমাদের কর্টিসন যে স্টেরয়েড আছে, সেই স্টেরয়েডের একটা ধাপ হচ্ছে হাইড্রোকর্টিসন। সেই হাইড্রোকর্টিসন যদি কোনো রোগীকে কোনো রোগের কারণে খাওয়ানো হয়, তাহলে আমাদের ইসোনোফিলসের পরিমাণটা কমে যায়। আমরা নিচে ফিগারে একটা ইসোনোফিলের চিত্র দেখতে পাচ্ছি, সেখানে আমরা ইসোনোফিলের চেহারাটা দেখতে পাচ্ছি, তাকে দেখতে কেমন এবং কিভাবে অবস্থান করতেছে। তো এই ছিল আমাদের ইসোনোফিল সম্পর্কে। আমরা ইসোনোফিলের এখানে দেখলাম ইসোনোফিলটা আসলে কি জিনিস এবং সে আমাদের রক্তে কি কাজ করে থাকে শরীরের জন্য, তার নর্মাল ভ্যালুটা কি, তারে আমরা কি কারণে পরীক্ষা করব কিংবা কি সন্দেহ করব পরীক্ষায় যদি সেটা কম বা বেশি আসে, এবং আমরা এখানে কিছু ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন দেখছি যে কোন কোন ক্ষেত্রে ইসোনোফিল অনেক বেশি বৃদ্ধি পায়, কোন কোন ক্ষেত্রে শুধু বৃদ্ধি পায়, আর কোন কোন ক্ষেত্রে কমে যায়। এরপরে আমরা চলে যাব হচ্ছে মনোসাইটসে। মনোসাইটস আমাদের এটাও একটা হোয়াইট ব্লাড সেলের একটা পার্ট। তো আমরা একটু দেখি মনোসাইটটা কি জিনিস। মনোসাইট আর দ্য টাইপ অফ লিউকোসাইটস, অর্থাৎ আমাদের হোয়াইট ব্লাড সেলটাকে লিউকোসাইট বলা হয়। সেই লিউকোসাইটের একটা পার্টস হচ্ছে মনোসাইট অর হোয়াইট ব্লাড সেল। দে আর দ্য লার্জেস্ট টাইপ অফ লিউকোসাইট and can different into microphage and myeloid lineage dendrite cell. As a part of the vertebra in our immune system, monocytes also influence the process adaptive of immunity. তাহলে এইটাও আমাদের শরীরে এর আগে আমরা পড়ছিলাম যে আমাদের রোগ প্রতিরোধ করে অন্যান্য উপাদানগুলো, আমাদের মনোসাইটসও আমাদের রোগ প্রতিরোধ করে। সেই সাথে আমাদের শরীরে যদি কোনো রোগ জীবাণু প্রবেশ করে তাহলে তাকে সে খেয়ে ফেলায়, এক কথায় ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, সে তার দেহের অভ্যন্তরে নিয়ে তাকে নষ্ট করে ফেলায় এবং আমাদের শরীরের যে ইমিউনিটি পাওয়ার, সেই ইমিউনিটি পাওয়ারটাকে সে বৃদ্ধি করে। তো আমরা এবার দেখি মনোসাইটসের নর্মাল ভ্যালু কত। মনোসাইটসের নর্মাল ভ্যালু হচ্ছে 4 থেকে 8%। তো
তো ইন্ডিকেশন আমরা কি জন্য এটাকে পরীক্ষা করব, এটাও ইনফেকশনকে সন্দেহ করে পরীক্ষা করব। তো আমরা মনোসাইটসের বৃদ্ধি পাবো কোন কোন ক্ষেত্রে বা বেড়ে যাবে কোন কোন ক্ষেত্রে একটু দেখি। মনোসাইট বেড়ে যাবে আমাদের টিউবারকুলোসিস ব্যাসিলাস যদি হয়ে থাকে, সাম ক্রনিক ইনফেকশন, কার্সিনোমা, লিউকেমিয়া, গ্র্যান্ডুলার ফিভার, তারপরে আছে ম্যালেরিয়া অ্যান্ড হার্টকিন ডিজিজ। তো এই ক্ষেত্রগুলোতে আমরা দেখব মনোসাইটসের পরিমাণ বৃদ্ধি পাইছে। এরপরে কমে যাবে কোন কোন ক্ষেত্রে আর ওটা দেখি। ক্রনিক ইনফেকশন, ব্রুসেলাস, সাবঅ্যাকুট ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস, ম্যালেরিয়া, সাইটোটক্সিক ড্রাগ। তো আমরা মোটামুটি এই যে টার্মগুলো এটা অনেক জায়গায় অনেকবার আলোচনা হয়ে গেছে। এখানে গ্ল্যান্ডুলার ফিভার বলতে আমরা শুধু বুঝি আমাদের যে বিভিন্ন গ্ল্যান্ডগুলো আছে সেই গ্ল্যান্ডের কোথাও কোনো কারণবশত রোগে আক্রমণ হয়ে যদি আমাদের জ্বরে প্রকাশিত হয় তাহলে সেটাকে আমরা গ্ল্যান্ডুলার ফিভার বলে থাকি। এছাড়া প্রায় অন্যান্য টার্মগুলোর সাথে আমরা অলরেডি পরিচিত হয়ে গেছি। কোনগুলো এখানে আমাদের ম্যালেরিয়া আসছে। ম্যালেরিয়াটা তা আমরা জানি এটা এক ধরনের ভাইরাস ঘটিত জ্বর যেটা মশার কামড়ে হয়ে থাকে। তো সেই জ্বরটা যদি হয়ে যায় আমাদের শরীরে তাহলে আমরা মনোসাইটসের পরিমাণটা কম পাবো। তো আমরা এখানে মনোসাইটসের একটা ছবি দেখতে পাচ্ছি, তাকে দেখতে কেমন সেই বিষয়টা আমরা এখান থেকে বোঝার চেষ্টা করব। এটা কিসের সাথে ব্যাখ্যা করবো আমি জানি না, তবে এটা 3 কোণ আকৃতির বিভিন্ন ধরনের দেখাচ্ছে। যাই হোক, এটা যারা ল্যাবে থাকে তারা দেখবে, আমরা চিনলাম এই বিষয়টা। তো আমরা এই ছিল আমাদের মনোসাইটস। এরপরে আমরা চলে যাব হচ্ছে বেসোনোফিলসে। তো বেসোনোফিলসও আমাদের ডব্লিউবিসির একটা পার্ট। তো এর নর্মাল ভ্যালু থাকে 0.1 থেকে 1.0%। তো সাধারণত আমাদের ল্যাব ভ্যালুতে এটা আমি যত রিপোর্ট এখন পর্যন্ত দেখছি বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি এটা 0 আসে রিপোর্টে, সব রিপোর্টেই। সো তারপরে আমাদের জানতে হবে সে 0 আসুক কিংবা 1 আসুক, যাই আসুক না কেন আমাদের জানতে হবে। এখানেও আমরা সন্দেহ করব যে টু ডিটারমাইন নেচার অফ ইনফেকশন, অর্থাৎ ইনফেকশনটার ধরনটা কি, অথবা আমাদের যদি কোনো রক্তের কোনো রোগ সংগঠিত হয়ে থাকে শরীরে সেক্ষেত্রে আমরা এটাকে পরীক্ষা করব। আমরা কোন ক্ষেত্রে এটা উচ্চ মানে তার নর্মাল ভ্যালু থেকে বেশি পাবো সেটা একটু দেখি। সেটা হচ্ছে আমাদের ক্রনিক মায়োলাইটিক লিউকেমিয়া, মাইলোফাইব্রোসিস, পলিসাইথেমিয়া রুব্রাভেরা, আর হচ্ছে আর্টিকেরিয়া পিগমেন্টোসা। আর হাই পাবো হচ্ছে ক্রনিক ইনফ্লামেশনের ক্ষেত্রে মায়োক্সিডিমা, আলসারেটিভ কোলাইটিস, অ্যালার্জিক রিয়াকশন অ্যান্ড সাম ভাইরামিয়াস। আর একেবারে কম পাবো অর্থাৎ নর্মাল ভ্যালু থেকে কম পাবো আমরা স্টেরয়েড থেরাপির ক্ষেত্রে, স্ট্রেসের ক্ষেত্রে, প্রেগন্যান্সি, হাইপার থাইরয়েডিজম এবং সান ইনফেকশন, কিছু কিছু ইনফেকশনের কারণে আমরা এটাকে লো পাবো। তো এটা ছিল আমাদের বেসোফিলস। একদম সংক্ষিপ্তভাবে এটাকে বলা হইলো কারণ আমরা এই টার্মগুলো বেশিরভাগই আমরা জেনে গেছি। এই জন্য এটা কোন ক্ষেত্রে আমরা নর্মাল ভ্যালুটা জানতে পারছি, কি কারণে আমরা এটা পরীক্ষা করব সেটা আমরা জানতে পারছি। সেই ক্ষেত্রে কোন ক্ষেত্রে এটা অধিক মাত্রায় বৃদ্ধি পাবে, কোন ক্ষেত্রে শুধু বৃদ্ধি পাবে এবং কোন ক্ষেত্রে এটা কমে যাবে সেটা জানলাম। এবং এখানে আমরা বেসোফিলসের একটা পিকচার দেখতে পাচ্ছি যে কেমন দেখায় ওনাকে, রঙিন পিকচার দেখতে ভালো লাগতেছে। তো এইটা আমরা যদি কখনো ল্যাবে মাইক্রোস্কোপে দেখতে হবে এটাকে যদি দেখি তাহলে এটা দেখে আমরা চিনতে পারবো যে দিস ইজ এ বেসোফিলস। তো এই যে 5টা বিষয় আমাদের হোয়াইট ব্লাড সেলের যে 5টা দানাদার এবং অদানাদার উপাদান, এটা এখানে শেষ হচ্ছে। এরপরে আমরা চলে যাব আমাদের রক্তকণিকার আর একটা উপাদান আছে প্লাটিলেটস, যেটার আরও একটা নাম আছে প্লাটিলেটসে, যাকে আমরা থ্রোম্বোসাইটস বলি। তো আমরা এখন প্লাটিলেটস বা থ্রোম্বোসাইট সম্পর্কে আলোচনা করব। তো আমরা একটু দেখি, প্লাটিলেটস হচ্ছে রক্তের এক ধরনের কণিকা যেটা আমাদের কোনো জায়গায় কাটিয়ে গেলে কিংবা ছিঁড়ে যেয়ে যদি ব্লিডিং হয় সেই ব্লিডিংটাকে বন্ধ করতে সাহায্য করে। এখানে ইংরেজিতে সেটাই লেখা আছে, প্লাটিলেটস আর টিনি ব্লাড সেল দ্যাট হেল্প ইউর বডি ফ্রম ক্লটস টু স্টপ ব্লিডিং। তো আমরা জানতে পারলাম যে প্লাটিলেটটা কি জিনিস এবং এটা আমাদের শরীরে কি কি কাজ করে থাকে। এছাড়া আরও কিছু কাজ আছে, যে এটা আমাদের রক্ত যে নালীগুলো আছে অর্থাৎ ভেসেলসগুলো আছে সেটাকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে
এবং এটা আমাদের শরীরে রক্তপাত হইয়া যাতে রক্তহীনতায় না ভোগে সেদিক থেকেও আমাদের শরীরকে রক্ষা করে, এবং যে জায়গাটা আমাদের ব্লিডিং হয় সেই জায়গায় একটা শেড তৈরি করে রক্ত চলাচল বন্ধ করে দেওয়ার জন্য, এবং এখানে হিলিং করতেও সাহায্য করে, অর্থাৎ ওই ক্ষত জায়গাটা যাতে তাড়াতাড়ি সেটা হিলিং হয় অর্থাৎ তাড়াতাড়ি আরোগ্য হয় সেই জায়গাতেও আমাদের প্ল্যাটিলেটস কিংবা থ্রোম্বোসাইটোস সাহায্য করে। তো আমরা পরীক্ষা করলে নর্মাল ভ্যালু কত পাবো, এখানে দেওয়া আছে 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ। এটা বই ভেদে 2 লক্ষ, 4.5 লক্ষ, 2 লক্ষ, 4 লক্ষ, 1.5 লক্ষ, 3.5 লক্ষ এরকম ভেরিয়েশন হতে পারে। আমরা এটা জানলাম যে 1.5 লক্ষ থেকে আমাদের ল্যাব ভ্যালুতে সাধারণত এরকমই আসে, 1.5 লক্ষ থেকে 4.5 লক্ষ কিংবা 1.5 লক্ষ থেকে 4 লক্ষ এরকম লেখা থাকে পার কিউবিক মিলিমিটার অফ ব্লাডে আমরা এটা পাবো। তারপরে আমরা এটা পরীক্ষা কেন করব, ব্লাড ডিসঅর্ডারের কারণে। রক্তের কোনো রোগ যদি আমরা কখনো সন্দেহ করি তাহলে আমরা এটাকে পরীক্ষা করতে পারি। তাহলে আমরা এটা ব্যাখ্যায় যাই, ব্যাখ্যায় আমরা কি পাবো পরীক্ষা করলে, যদি অনেক বেশি অর্থাৎ এটা যদি নর্মাল ভ্যালু থেকে বেশি পাই তাহলে আমরা সন্দেহ করব হচ্ছে মাইলোফাইব্রোসিস, ক্রনিক লিউকেমিয়া, আর হচ্ছে পলিসাইথেমিয়া রুব্রাভেরা। এগুলো যদি আমরা প্ল্যাটিলেটসের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে এই সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পারবো, অথবা এই সমস্যাগুলো নিয়ে যদি কোনো রোগী আমাদের কাছে আসে তাহলে আমরা আরও একটু নিশ্চিত হওয়ার জন্য আমরা প্ল্যাটিলেটসের পরীক্ষা করে দেখতে পারি। প্ল্যাটিলেটটা আলাদাভাবে এবং সিবিসির সাথে একত্রেও পরীক্ষা করা যেতে পারে। তারপরে আমরা দেখব যে প্ল্যাটিলেটসটা কোন অবস্থায় কমে যায় সেটা একটু দেখি আমরা। এখানে রয়েছে আবারও নর্মাল টাইপ, অর্থাৎ এর যে ফর্মটা সেটা নর্মালি থাকবে, সেরকম একটা ক্ষেত্রে কমিয়ে গেলে আমরা কি কি পাবো, মেরু সাপ্রেশন আর ইনফিল্ট্রেশন, কার্সিনোমা, মায়োলোমা, সাইটোটক্সিক ড্রাগ ইনফেকশন, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, SLE, ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, হেমোলাইটিক ইউরেমিয়া সিন্ড্রোম, মেসিভ ট্রান্সফিউশন, অটোইমিউন ডিজিজ, hypersplenism, acute leukemia, HELLP syndrome, rheumatic arthritis, sticky platelet syndrome, alcohol, viral or bacterial infection যেমন রুবিলা, পোস্ট ট্রান্সফিউশন ড্রাগ যেমন কুইনিন, হেপারিন, NSAIDs, কনজেনিটাল অ্যান্ড ইডিওপ্যাথিক। তো এখানেও আমরা ইডিওপ্যাথিকের একটা সিমটম পাচ্ছি এবং কনজেনিটাল, এইসব ক্ষেত্রে আমরা দেখা যায় আমাদের প্ল্যাটিলেটসের পরিমাণটা কমে যাচ্ছে কিন্তু তার গঠনগত কোনো পরিবর্তন হচ্ছে না। তো এবার আমরা একটু দেখবো যে যদি গঠনগত পরিবর্তন হয় এবং এটা যদি নর্মালও থাকে তাহলে আমরা এখানে একটা রোগ আছে গ্লান্সম্যানস ডিজিজ, এই রোগটাকে আমরা সন্দেহ করতে পারি। এই ক্ষেত্রগুলো খুবই কম, তারপরেও কখনো কখনো এটা হতে পারে এরকম একটা বিষয়। তারপরে আমাদের আছে লো এবং অ্যাবনর্মাল ফর্ম, তাহলে আমাদের এখানে কমে যাবে এবং আমাদের এই যে যে প্ল্যাটিলেটসের যে সেলগুলো আছে তার স্ট্রাকচারেরও পরিবর্তন আসবে। এটা হচ্ছে মেহেলাইন অ্যানোমালি নামে এক ধরনের ডিজিজ আছে, সেই ডিজিজে সাধারণত আক্রান্ত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্ল্যাটিলেটসের যে দেখতে কেমন সেটা আমি সাধারণত এটাকে কিছু ক্ষেত্রে অক্টোপাসের সাথে তুলনা করতে পারি, অথবা কোনো গাছের শিকড় কিংবা আমরা যে আনারস খাই সেটার সাথে যদি ওর সাথে শিকড় বাকড় থাকে তাহলে তার সাথেও কম্পেয়ার করা যেতে পারে মেবি। এটা দেখতে সাধারণত এরকম দেখায়। তো এই বিষয়টাও আমরা জানলাম। তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল যে আমরা ব্লাডের সিবিসি পরীক্ষা করলে তার মধ্যে যে বিষয়গুলো দেখতে পাই তার মধ্যে আমরা শুধুমাত্র আরবিসি, ডব্লিউবিসি এবং প্ল্যাটিলেটস এবং এদের সাথে যে আনুষঙ্গিক যেগুলো আছে সেই বিষয়গুলো আমরা বললাম। যেমন আমাদের আরবিসির সাথে আছে হিমোগ্লোবিন ESR, আমাদের ডব্লিউবিসির সাথে আমাদের টিসি আছে, তারপরে আমাদের ডিসিতে আমরা 5টা উপাদান পাইছি যেমন লিম্ফোসাইট, তারপরে নিউট্রোসাইট, তারপরে মনোসাইট, ব্যাসনোফিল, নিউরোফিল, এই ধরনের বিষয়গুলো আমরা এখানে আলোচনা করছি। সে সাথে আমরা শেষে যে প্ল্যাটিলেটসও পাইলে প্ল্যাটিলেটসের কোনো উপবিভাগ নেই, সেজন্য আমরা এখানেই ছেড়ে দিচ্ছি। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতেছি।
পরবর্তীতে আমরা এই যে ব্লাডের যে অন্য অন্য ফিগারগুলো আছে, যেমন আমরা দেখছিলাম যে সিবিসির মধ্যে কোন বিষয়গুলো আমরা আলোচনা করব, সেই বিষয়গুলো আমরা এখানে পরপর একটার পর একটা নিয়ে আসবো এবং আমরা এটা সম্বন্ধে জানবো। বিশেষ করে আমাদের ব্লাডের পূর্ণাঙ্গ যে রিপোর্টগুলো আছে সেই বিষয়গুলো আমরা মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করব। আমাদের সিবিসির মধ্যে দেখেন আমরা পড়ছিলাম হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি, টিসি, ডিসি, এসআর, হিমোগ্লোবিন, প্লাটিলেটস। তো আমরা এ পর্যন্ত আসতে পারছি কেবল এই পরীক্ষাগুলো সম্বন্ধে মোটামুটি একটা বেসিক ধারণা তৈরি করার চেষ্টা করছি। এরপরে আমাদের আছে ব্লাড গ্রুপিং, বিটি, সিটি। আমরা অবশ্যই যে সার্কুলেটরি ইসিনোফিল সম্বন্ধে একটু ধারণা অলরেডি নিয়ে নিছি। তার পিসিভি, এমসিভি, এমসিএইচ, এমসিএইচসি, এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে একটার পরে একটা জানার চেষ্টা করব ভবিষ্যতে, পরপর একটা ক্লাসের করে করে। তো আজকে আমরা আলোচনাটা এখানেই শেষ করতে চাচ্ছি। ধন্যবাদ কিশোরদাকে ধৈর্য ধরে থাকার জন্য, এবং যারা আসতে পারে নাই তাদের প্রতিও ধন্যবাদ। তাদের সাথে দেখা হবে পরবর্তীতে। তো এখানে আমাদের আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।